যে গুরু কই, কে শেখাবে? আর ভাইটা হচ্ছে অদ্ভুত, সে গাছে উঠে বসে থাকে, পাড়ার ছেলে মেয়ের সঙ্গে ঝগড়া করে এরকম। আবার এখন জানো অনামিকা সাহা নেই, আমি এখন বিন্দু মাসি। এইবার নির্ময় আমি সিনেমাই দেখিনি কোনোদিন। ফর্সা না হলে তারা যত সুন্দর মুখশ্রী হোক না কেন ইয়ে করবে না, ফর্সা চাই। আর তখনকার দিনের মাথায় থাকতো মেয়ে একটু বড় হলে ধরে নিয়ে যাবে কে, আর নকশাল পিরিয়ড যখন খুব এইসব। তুমি সিনেমা করো? আমি বললাম না। এই তুই অনামিকা সাহা বলে কাউকে চিনিস? আমায় জিজ্ঞেস হচ্ছে। বাড়িতে গিয়ে পরের দিন মার কাকে বলে, আমার মা সাঁড়াশি দিয়ে দিয়ে মেরেছিল আমাকে। আমার নামে একটা রটনা হয়ে গেছিল সেক্সি। আমি ওনার পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এবং কিছু কিছু জিনিস যেগুলো উনি শিখিয়ে দিয়ে গেছেন, আজ এত বছর পরেও কিন্তু সেই শিক্ষাটা আমি সেই যেখানে লাগানোর সেখানে লাগাই। টেলিসিনের আড্ডায় আবার একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। প্রতিদিনই আড্ডায় নতুন নতুন মানুষ, গুণী মানুষ, যারা দীর্ঘদিন এই বাংলার সঙ্গীত জগৎ, সিনেমার জগৎকে সমৃদ্ধ করেছেন, সেরকম মানুষদের আমরা পাচ্ছি, তাদের কথা শুনছি এবং নতুন নতুন সব গল্প শুনছি, নতুন নতুন ইতিহাস শুনছি, যেগুলো আমাদের আগে জানা ছিল না। আর আজকেও আমাদের সঙ্গে আমাদের এক প্রিয় দিদি, প্রিয় অভিনেত্রী, যার শুধু বেতার নাটক 5,000 উপরে করেছে, জানেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5,000-এর উপরে তার শুধু বেতার নাটক। আর অভিনয় যদি বলেন, তিনি তার অভিনয় এবং তার কণ্ঠ মাধুর্যে লক্ষ কোটি মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সিনেমা, নাটক, যাত্রা সব ক্ষেত্রেই কিন্তু তার সমান বিচরণ। আমাদের সঙ্গে আমাদের প্রিয় অভিনেত্রী অনামিকা সাহা। দিদি নমস্কার। দিদি কেমন আছো? অনেকদিন পরে দেখা তোমার সঙ্গে। হ্যাঁ, অনেকদিন পরে দেখা, আর সেই পুরনো স্মৃতিটা মনে পড়ছে। নির্ময় কাঞ্জিলাল, তার সঙ্গে আজকে এইরকম ভাবে আমি ইন্টারভিউ দেব, এটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। কি যে বলো দিদি। হ্যাঁ, সত্যিই তাই। দেখো, আমি আমারটা জানি যে আমি কত স্ট্রাগল করে আজকে এইখানে এসেছি। তুমি কি করেছো সেইটা আমি এইমাত্রই ভাবছিলাম। সেই মৃন্ময় যে আজ থেকে, হ্যাঁ, রোগা পাটকা একটা বাচ্চা ছেলে, সে আমার বাড়িতে গেল, বলল আমার নাম মৃন্ময় কাঞ্জিলাল, আমি একটা টেলিসিনে অ্যাওয়ার্ড, এরকম একটা প্রতিষ্ঠান আমার আছে, সেখান থেকে একটা অ্যাওয়ার্ড ফাংশন করছি, তো আপনাকে দিদি একটা অ্যাওয়ার্ড দেবো। এই তখন, এখন অ্যাওয়ার্ডে পাগল হয়ে গেছি, কিন্তু তখন তো আমি অত বেশি অ্যাওয়ার্ড পাইনি কোথাও। আমি বললাম বাবা, এই ছেলেটা এই কী অ্যাওয়ার্ড দেব, তাতে কি হবে আমার লাভ জানি না। আর আমি তো সিরিয়াল তখনও করি না। তা আমি বললাম টেলিসিনে অ্যাওয়ার্ড, যাই তো, গেলাম। কি অদ্ভুত সুন্দরভাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা করলো। তারপর তো আপনারা জানেন যে টেলিসিনে অ্যাওয়ার্ড এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আর মৃন্ময় কাঞ্জিলাল কোথায় এসে পৌঁছেছে, সবই আপনাদের ভালোবাসায় এই, এবং ওই যে ওপরে একজন বসে আছেন তার আশীর্বাদে। যে ছবিটার জন্য তুমি পেয়েছিলে সেই অ্যাওয়ার্ড, যে ছবিটার নাম ছিল মায়ের আঁচল, সুপার ডুপার হিট ছবি। সুপার হিট। ওটার পেছনেও একটা ইতিহাস আছে। আচ্ছা, আগে আমরা একটু পুরনো দিয়ে আসি। হ্যাঁ, পুরনো। মানে যদি 74 সাল দিয়ে আসি, 74 সালে তোমার প্রথম ছবি রিলিজ। না, 74 সালের বোধহয়। কত সাল? সংসার সীমান্তে 74-এর এন্ড কি 75-এর, আচ্ছা, এই আমার অতটা খেয়াল নেই। মানে তরুণ মজুমদারের হাত ধরে। হ্যাঁ, আমার গুরু উনি, অভিনয় জগতের গুরু উনি। তো এটাই আমার একটা সৌভাগ্য যে আমি ওনার পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এবং কিছু কিছু জিনিস যেগুলো উনি শিখিয়ে দিয়ে গেছেন, আজ এত বছর পরেও কিন্তু সেই শিক্ষাটা আমি সেই যেখানে লাগানোর সেখানে লাগাই। এবং যারা সেইগুলো পারে না, মনে মনে ভাবি যে গুরু কই, কে শেখাবে? আমরা তো পেয়েছি গুরু। তোমার আরেকটা ছবি খেলার পুতুল, তনুবাবুর ছবি। হ্যাঁ, ওইটা তো দারুণ ছবি, খেলার পুতুল। হ্যাঁ, ভাই বোনের শৈলজানন্দ মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তনুদা করেছিলেন।
তাতে ভাই বোন হচ্ছে অনুপ কুমার সন্ধ্যা রায়। সন্ধ্যা রায়ের বিয়ে হয়ে যায় সৌমিত্র চ্যাটার্জি জমিদার, তো বাড়িতে পছন্দ করে না সন্ধ্যা রায়কে, ও সন্ধ্যা রায় বাড়ি থেকে পালিয়ে চলে আসে ভাইয়ের বাড়িতে। আর ভাইটা হচ্ছে অদ্ভুত, সে গাছে উঠে বসে থাকে, পাড়ার ছেলে মেয়ের সঙ্গে ঝগড়া করে এরকম। আর ওইখানে একটা গেছো মেয়ে, হ্যাঁ, সেটা হলাম আমি, আমার সঙ্গে মারপিট হয়। তো ওই সন্ধ্যা রায় একদিন ভাবে যে এই ভাইটাকে ঘরে আনার বশ করার মতন এই মেয়েটাই পারবে। হ্যাঁ, এর সাথে খুব গরিব ঘরের মেয়ে, বাবা খেতে পায় না এরকম, বাবা আর মেয়ে, ও বাবাকে গিয়ে বলে যে আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেবো। এই বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে ননদ আর ভাই বউয়ের সঙ্গে যে ঝামেলা, সেইটা অসাধারণ। আচ্ছা দিদি, এই অনামিকা সাহা মানে উষা কি করে অনামিকা হলো সেটা একটু জানতে চাই। হ্যাঁ, এটাই তো দারুণ ব্যাপার। আবার এখন জানো অনামিকা সাহা নেই আমি, এখন? আমি এখন বিন্দু মাসি। ও, এখন তো বিন্দু মাসি। আরে আমি একটা যেখানে যাবে অনুষ্ঠানে মাঠে গেছি, গাড়ি থেকে দূর থেকে দেখছি কি রে, দেখছি একটা বিশাল আমার ছবি দাঁড় করানো। হ্যাঁ, আবার গাড়িটা যেই একটু ভিড়ে দিয়েতে গিয়ে দাঁড়িয়েছে, আমি দেখছি তার তলায় লেখা বিন্দু মাসি আসিতেছে। আরে বাহ! আমি মনে মনে ভাবলাম, স্টেজে উঠে আমি প্রথমেই বললাম যে দেখুন, আমার এই অনামিকা সাহা নামটা আমার নয়, সেটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি, আপনারা জানেন। তারপরে অনামিকা সাহা আমার নাম নয়, এখন দেখছি অনামিকা সাহাও বাদ হয়ে গেল, বিন্দু মাসি নাম হয়ে গেল। এটা কি করে হচ্ছে বলুন তো বারবার। এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্তমশাই। আচ্ছা, ওই ডায়লগটা যখন নাম এলোই ছবিটার নাম, ওই ডায়লগটা একবার শুনি। পরে শোনাবো, ডায়লগগুলো পরে শোনাবো। আচ্ছা, তারপর তুমি একটা সময় তো খুব ভালো নাচও করতে তুমি। আমি তো নাচের জন্যই চান্স পেয়েছিলাম। আমি স্কটিশে ভর্তি হয়ে যখন, স্কটিশের নিয়ম ছিল যারা পুরনো এবং নতুন, ধরো থার্ড ইয়ারে যারা চলে যাবে তাদের ফেয়ারওয়েল, আর যারা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের ওয়েলকাম, এই দুটোকে নিয়ে একটা অনুষ্ঠান হতো কলা মন্দিরে। সেই অনুষ্ঠানটা হবে, কেয়া চক্রবর্তী আমাদের প্রফেসর ছিলেন, উনি হ্যাঁ, বাপরে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী, নাটকের সাংঘাতিক। তো আমি পেয়েছি, এটা আমার ভাগ্য। তো উনি ডেকে বললেন যে শ্যামা কে কে করেছো হাত তোলো। তো আমি তখন নাচের 8 বছর বয়স থেকে আমি নাচ করি, ভারতনাট্যম। এই যে শম্ভু ভট্টাচার্য, যিনি তরুণ মজুমদারের সব ছবির, উনি তখনকার দিনে সিনেমার সব ডিরেক্টর, প্রচুর গানে কোরিওগ্রাফ করেন। হ্যাঁ হ্যাঁ। তো ওনার কাছেও আমি অনেক দিন নাচ শিখেছি। তো তখন আমিও হাত তুলেছি, তুলতে 5 জনকে চুজ করে উনি বললেন যে আমি একটু দেখব। এইবার শ্যামা 5 জনের মধ্যে দেখা হলো, দেখা হয়ে এই যে কপালে লেখা আছে, বললেন তুমি করবে শ্যামা। এই শ্যামা আমি করছি কলা মন্দিরে। যেদিন শ্যামা নাটক হয়ে গেছে, আমার তখন এতখানি চুল, তো আমি চুলে মালা লাগাই তো শ্যামা, সেটা খুলতে খুলতে আসছি, আমার এক বন্ধু বলছে এই উষা দেখ না, তোকে এক ভদ্রলোক ডাকছে, ধুতি পরা, হেমন্ত মুখার্জির মতন জামা পরা। তা আমি বললাম আমাকে কে রে, আমার তো কেউ ধুতি পরার লোক চেনা নেই। বলছে হ্যাঁ তোকে ডাকছে। তারপর আমি গেছি, গিয়ে দেখি লম্বা মতন কালো মতন ভদ্রলোক দাঁড়িয়ে। আমি বললাম আপনি আমাকে খুঁজছেন? বললো তুমি কি শ্যামা করলে? আমি বললাম হ্যাঁ। বললো ও আচ্ছা। তা খানিকক্ষণ এরকম করে তাকিয়ে থেকে বললেন তুমি সিনেমা করবে? এইবার নির্ণয়, আমি সিনেমাই দেখিনি কোনো দিন। তখন সিনেমায় কোনোদিন দেখো না না, আমার বাড়ি থেকে পারমিশন হয়নি। আমার দাদা বলেছিল যখন কলেজে ঢুকবে তখন তুমি সিনেমা দেখবে, তার আগে বাড়িতে সিনেমা দেখা হবে না। বাংলাদেশ থেকে আসা তো ভীষণ কট্টর এরা। তারপরে আমি বললাম সিনেমা আমি, আর ছোটোবেলা থেকে আমি শুনেছি, আমার মা কাঁদতেন আর বলতেন এই মেয়েকে কি করে বিয়ে দেব, এই রং চাপা, মানে তখনকার দিনে জানো যে মেয়ে একটু রং চাপা রং, তার বাবা মা কাঁদতো বসে বিয়ে দেওয়ার জন্য। ফর্সা না হলে তারা যত সুন্দর মুখশ্রী হোক না কেন,
ইয়ে করবে না, ফর্সা চাই। তো এইবার আমার মা বললেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য নাচ গান এগুলো শিখিয়ে ওই আপডেট করা Update করা, ওটা। তো মা সেটা শেখাতেন। তো এইবার আমি বললাম, আর বলতেন কি করে বিয়ে দেবো এই কালো মেয়েকে, কে নেবে। আমি না এতক্ষণ ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম। ওই ভদ্রলোক আমাকে বলছে আমাকে সিনেমায় নামাবে। এটা কেন গেলাম ফ্ল্যাশব্যাকে জানো? আমার একটা বন্ধু, সে খুব ফর্সা সুন্দর দেখতে, প্রতিমা। তো আমাদের তখন দু একদিন ক্লাস শুরু হয়েছে, আমরা গেছি। ও তখন সিনেমা জগৎ, উল্টো রথ, নবকল্লোল, জানো তুমি হ্যাঁ, জানি, হ্যাঁ, দেখেছো? দেখেছি, অবশ্যই। ওই সমস্ত পত্রিকা বেরোতো। আর ও না ওই সিনেমা পাগল, তো ও নিয়ে এসে বললো দেখ না দেখ না। আমি না ওই পাতা উল্টে উল্টে দেখতাম, উত্তম কুমার, সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, ওইগুলো দেখেছি, সব ফর্সা, সব সুন্দর। আমার মনের মধ্যে হয়েছে এই ভদ্রলোক নিশ্চয়ই দুষ্টু লোক, নাহলে আমাকে কেন এই কথা বললো। হ্যাঁ, তখন আমি বললাম আপনি আমাকে সিনেমা নামার কথা বলছেন, আমি কি করে সিনেমায় নামবো? তখন উনি বলছে কেন? আমি বললাম, সুন্দরী না হলে তো সিনেমায় নামা যায় না। তখন ভদ্রলোক বললেন, ও তুমি জানো সিনেমায় নামতে গেলে কি কি লাগে? আজও আমার চোখের সামনে ভাসে, ভদ্রলোক মারা গেছে। তো আমি বললাম আমি জানি, ফর্সা, খুব সুন্দর দেখতে হতে মানে সেই হবে। কনসেপ্টটা তখনও মাথায় তোমার, হ্যাঁ ফর্সা হ্যাঁ সুন্দরী হতে হ্যাঁ হবে। হ্যাঁ। তো তখন ভদ্রলোক হেসে ফেললেন, হেসে বললেন ঠিক আছে, তোমাকে ভাবতে হবে না, তুমি বাড়িতে কে কে আছেন আমি গিয়ে কথা বলে আসবো। এই বলতে আমি বললাম, আপনি একটু দাঁড়ান আমি আসছি। দৌড়ে গেছি। ওই যে মেয়েটা সব বইগুলো নিয়ে এসে দেখাতো, ওকে গিয়ে বললাম এই চল চল, তো তোকে ওই ভদ্রলোক কথা বলবে, সিনেমায় নামাবে বলছে, যা যা। হ্যাঁ, ও গেছে, ও ফিরে এসে বললো না আমাকে চাই না, তোকে চাই। আমি আবার গেছি, কি ভাবছি কি 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 লোক দূর। আর তখনকারের দিনের মাথায় থাকতো মেয়ে একটু বড় হলে ধরে নিয়ে যাবে কে, আর নকশাল পিরিয়ড আচ্ছা, যখন, ওই খুব সময়টা। এইসব। আমি ভয়ে ভয়ে গিয়ে বলছি আমি আপনাকে বললাম না যে আমি সিনেমা করব না। তখন বললো না না শোনো না, আমাদের এখানকারের বিখ্যাত ডিরেক্টর, উনি মানিক বন্দ্যোপাধ্যায়ের নেকি অবলম্বনে, নেকি বলে একটা ছবি আছে, বই আছে, সেইটার অবলম্বনে একটা ছবি করবেন। তার নায়িকা একটু রংটা চাপা, আর তোমার মতন এরকম লম্বা চুল দরকার। তো উনি খুঁজতে পাঠিয়েছেন, সেই জন্য আমি তোমাকে বললাম বাড়িতে কে কে আছেন আমি নিয়ে গিয়ে কথা বলবো, এই বলেছে। বললাম ঠিক আছে, আমার বাড়িতে মেনে নেবে না, আপনি গিয়ে লাভ নেই। বলে আমি চলে গেছি ভেতরে। ও মা, 15 দিনও যায়নি, 10 দিন। হঠাৎ আমি কলেজ থেকে, তখন রমরমা কলেজ রোদ হচ্ছে, কলেজ থেকে বেরোচ্ছি, দেখি হেদুয়া পার্কের ওই মুখটায় উনি দাঁড়িয়ে, শোনো শোনো শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলেছিলে, আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম না আমি বলিনি, তবে আমার দিদি, ও খুব সিনেমা পাগলা, দিদিকে বলেছি, আমার দিদি বলেছে যে আমার বাড়িতে নিয়ে আয়, আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলবো। বললো হ্যাঁ নিয়ে চলো, কোথায় তোমার দিদির বাড়ি? আমি বললাম এই তো শ্যামবাজারে। তখন বললো চলো নিয়ে চলো। আমি না কিরম হয়ে গেলাম, আমি ভদ্রলোককে নিয়ে দিদির বাড়িতে গেলাম। আমার দিদি কথা বললো আচ্ছা ঠিক আছে, আমার বোন সিনেমা করবে, সব ঠিক আছে, আপনি একদিন আমাদের সিনেমার শুটিং দেখান। হ্যাঁ, বলে হ্যাঁ চলুন, কালকেই চলুন। এবার ট্যাক্সি নিয়ে আমি, দিদি আর ওই ভদ্রলোক, আমরা ইন্দ্রপুরী স্টুডিওতে নিয়ে এসছে। হ্যাঁ, ভদ্রলোক। এখন এই ইন্দ্রপুরী সেই ইন্দ্রপুরী কিন্তু নয়, তখন ইন্দ্রপুরীর ভেতরে একটা গাড়ি থাকতো, তখন সেটাকে বলতো সাউন্ডের গাড়ি। আচ্ছা। মানে হ্যাঁ, বাইরে থেকে গাড়ির মধ্যে মেশিন টেশিন থাকতো, আর নেপালি মতন ফর্সা সাহেবের মতন লাগতো। ওনার নাম পুরনো যারা তারা বলতে পারবেন, তিনি রেকর্ডিস্ট থাকতেন ওই গাড়ির মধ্যে গাড়ি বসে। থেকে রেকর্ডিং হতো অডিওটা? হ্যাঁ, আরে ফ্লোরে শুটিং হতো, হ্যাঁ, ওই আর অডিওটা অডিওটা গাড়িতে গাড়ির মধ্যে হতো। ওখানে কোনো সাউন্ডের কিছু ছিল না। আচ্ছা। তো ওই সাউন্ডের একখানা গাড়ি সব সময় থাকতো ইন্দ্রপুরীর। আর ইন্দ্রপুরীর এরকম মাঝখানটায় বিশাল এইরকম একটা এলাকা, সিমেন্ট দিয়ে, যার উপর বসে সবাই আড্ডা মারতো। আর বিশাল একটা লম্বা আম গাছ, এত বড় গুড়িটা, ওইখানে সব আড্ডা মারতো বসে। তো এইবার ছবিটা হচ্ছে প্রান্তরেখা।
তাতে বিশ্বজিৎ আর রাজশ্রী বসু, যে মোহনবাগানের মেয়ে করেছিল, মোহনবাগানের মেয়ে, হ্যাঁ। ও তো কানাডায় বিয়ে করে চলে গেল, ওরা দুজন শুটিং করছে, আমাদের নিয়ে গেছে, বসতে দিয়েছে। আমার তো ভাল লাগছে না, শুটিং মুটিং কি, আমার দিদি হা হয়ে বিশ্বজিৎকে দেখছে। তো আমি একটু পরে বললাম কি যে আমি একটু বাইরে যাব। তো ভদ্রলোক বলল, শোনো, এই ফিল্ম লাইনে না সব লোক ভালো হয় না, তো তুমি যেতে পারো, কিন্তু কেউ তোমার নাম ঠিকানা বললে তুমি কিন্তু বলবে না, হ্যাঁ? আচ্ছা। তো আমি বললাম ঠিক আছে। তা আমি ওই ঘর থেকে বেরিয়ে এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি স্টুডিওর চতুর্দিকটা। হঠাৎ এইটুকু খাটো একজন ভদ্রলোক দৌড়ে এসছেন, কালীবাবু, প্রোডাকশন কন্ট্রোলার। তো দৌড়ে এসে বলছে, কোথায় এসেছো তুমি, শুটিং করছো? আমি বললাম না। বললো তাহলে কোথায় এসেছো? আমি দেখালাম ওই ফ্লোরটাকে, হ্যাঁ। তো বললো যে তুমি কি একা এসেছো? আমি বললাম না, আমার দিদি আছে ভিতরে। তখন বললো ও আচ্ছা, তুমি সিনেমা করো? আমি বললাম না। তখন বললো ও, সিনেমা করবে? আমি নিচু হয়ে আছি। বলছে তোমার নাম কি? এইবার আমার মনে পড়ে গেছে, ওই নাম তো বলা ভদ্রলোক যাবে তো না। বলে দিয়েছে যে এখানকারের লোকজন ভালো হয় না, তুমি নাম ঠিকানা একদম বলবে না। তাহলে আমি কি করব, কি করে নাম তো বলা যাবে না বলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ভদ্রলোক বলছে, এ কি, এত বড় মেয়ে তুমি নিজের নাম বলতে পারছো না? তুমি কি অনামিকা? তোমার কি কোনো নাম নেই? এই বলেছে অনামিকা। আমি বললাম হ্যাঁ। অনামিকা? আমি বললাম হ্যাঁ। ও টাইটেল কি? এবার সাহা তো আর আমি কিছু করতে পারছি না, আমি বলে ফেললাম সাহা। বাস। ও, অনামিকা সাহা। এই হলো, এর মধ্যে দৌড়ে এলেন এক ভদ্রলোক, বম্বের, এস ব্যানার্জি তার নাম। তিনি একটা ছবি করবেন, আশার আলো ছবিটার নাম। তার হিরোইন খুঁজছেন, যার চোখ দুটো খুব ভালো। তো ওই ভদ্রলোক ওখান থেকে দৌড়ে এসছেন। তো এসে এর মধ্যে আমার দিদি বেরিয়ে এসছে। দিদিকে বলছে যে মানে এরকম অল্প বয়সের একটি মেয়ে হিরোইন দরকার, যার চোখ দুটো খুব ভালো। তো আমি ওনাকে, ওই মেয়েটিকে ভালো লেগেছে। তখন আমার দিদি বলল, আপনারা বাড়িতে আসুন, কথা বলবো, এখানে বলবো না। বলে চলে এসছি বাড়ি। দিদিকে বললাম, দিদি, দাদা আর মা যদি শুনতে পারে খুব কেলেঙ্কারি হবে, এইসব করো না তুমি। বলবো, আরে যারা জানতে পারবে না, তুই আমার বাড়িতে 7 দিন থাকবি বলে চলে আসে, করে নিবি। হ্যাঁ, আমি কিছু বলিনি। এইবার 3 দিন না 4 দিন শুটিংটা হয়েছিল। আমাকে ক্যামেরাম্যান বলছে, এ কি রে ভাই, কোথা থেকে একে নিয়ে এসছিস? একে যা বলছি সেই তো পটপট করে করে দিচ্ছে। হ্যাঁ, তো আমার কোনো কে কোথায় ক্যামেরা চলছে, কোথায় কি আমি জানি না। আমাকে বলে দিয়েছে তুমি এই কথা বলবে, এইভাবে এ করবে, আমি সেগুলো করে দিয়েছি। এইবার হয়ে গেছে কি, এমনই মানে তখনকারের দিনে এমনই ছিল, দেখো 6 মাস কি 7 মাস বাদেই ছবিটা রিলিজ। আচ্ছা। এবার মেট্রো সিনেমা হল, তখনকারের নিয়ম ছিল মেট্রো সিনেমার এই সাইডে বিশাল করে পোস্টার পোস্টার দেওয়া থাকবে। হতো। দূর থেকে বাসে বসে, ট্রামে বসে সব দেখতে পাবে পোস্টারগুলো। সে অদ্ভুত কলকাতা ছিল, এদিকে কেসি দাস আর ওদিকে ওই এবং সেই photo। ছবি হাতে আঁকা ছবি। হ্যাঁ, তখন তো ফ্লেক্স হ্যাঁ, আসেনি, হ্যাঁ। ছবিগুলো আঁকতো কি সুন্দর। তো সেইখানে আশার আলো আসিতেছে, আমার এত বড় একটা মুখ। এইবার দিদিকে বললাম, দিদি, দাদা তো ওই মুখ দেখে চিনে যাবে, কি হবে? ও তার মধ্যে অনেক কিছু হয়েছে। আমি বলেছি নাম, আমার দিদি বলেছে তুই চিন্তা করিস না, নাম তো তোর নয়, উষা তো নয়। তো বলে গেছে। হঠাৎ আমার দাদা, আমি কলেজ থেকে ফিরেছি, ডেকে বলল, এই তুই অনামিকা সাহা বলে কাউকে চিনিস? আমায় জিজ্ঞেস করছে। আমি বললাম না, না তো, কেন? বললো না, অনামিকা সাহা বলে একটি মেয়ে সিনেমায় এসছে, তার ছবি দিয়েছে, তোর সঙ্গে মুখেরও ভীষণ মিল দেখলাম, তো সেই জন্য জিজ্ঞেস করলাম। আমার তো হাত পা ঠান্ডা, আমি মরেছি রে। ঠিক দাদা রাধাতে গিয়ে ছবি দেখেছে,
চিনতে ছবি পেরেছে? দেখে চিনে ফেলেছে। হ্যাঁ। বাড়িতে গিয়ে পরের দিন মার কাকে বলে, আমার মা সাঁড়াশি দিয়ে দিয়ে মেরেছিল আমাকে, আমার মনে আছে। যে এবং দিদির সঙ্গে সমস্ত সম্পর্ক আমাদের, এই যে না আমার বাড়িতে তুমিও আসবে না, তোমার বাড়িতে আমার মেয়েও যাবে না, কেউ আসবে না। এই হচ্ছে অনামিকা সাহা। আমি বাবা! বললাম। এবং কি করে অনামিকা সাহা তনুদার কাছে পৌঁছলাম এর সঙ্গেই বলে দিই। তো এইটা করেছিলাম, ওই যে পাবলিসিটি করেছিলেন তাপস ব্যানার্জি। ওই তাপস ব্যানার্জি একদিন, আমি টিউশন করি সন্ধ্যেবেলায়, টিউশন করতে করে ফিরছি, দেখি তাপস ব্যানার্জি যাচ্ছে। যে বলে, ও মা তুমি কোথায় গেলে, তুমি আর কাজ করছো না, সিনেমা টিনেমা করছো না? আমি বললাম না, আমার বাড়ি থেকে পছন্দ করে না তো, তাই আমি টিউশন করছি। তখন বলল, আরে তরুণ মজুমদার নতুন মেয়ে খুঁজছে, ওখানে গিয়ে দেখা করো, তোমার হয়ে যাবে ওখানে, আমি বলছি। আমি বললাম কোথায় তিনি? বললো টালিগঞ্জে। শোনো, তুমি বেলগাছিয়ায় থাকো তো, ওইখান থেকে মিনি ধরবে, ধরে ডালহাউসি নামবে, ডালহাউসির থেকে টালিগঞ্জের মিনি ধরে তুমি গিয়ে বলবে আমাকে টালিগঞ্জের স্টুডিওর সামনে নামিয়ে দাও, তোমায় নামিয়ে দেবে। দেখো ওইখানে যাকে বলবে যে আমি 1 নম্বর স্টুডিওয়ে যাব, দেখিয়ে দেবে। মানে NT1? NT1 ওনার তো অফিস ঘর ছিল, আচ্ছা, ওখানে, বিশাল হ্যাঁ। জায়গা নিয়ে ওখানে। তো আমার দিদিকে বলতে, দিদি বললো চ, তরুণ মজুমদারের ছবিতে তুই যদি কাজ পাস না। আর মাথায় তো ভূত ঢুকে গেছে, একটা একবার বাচ্চা ঢুকে গেছে মেয়ে ভূত, যতই ঢুকে মারুক, গেছে। ও হ্যাঁ, ভূত আর বেরোবে না। আমার ভেতর থেকে মনে হচ্ছে যাই না, দেখা যাক না। তরুণ মজুমদারের ওখানে গেলাম আমরা খুঁজে টুজে। এবার তনুদার ঘরে তনুদা এই করলেন, এই স্কটিশ শুনেই ভীষণ পুলকিত, বললেন যে আমার কলেজ ওটা, আমি পড়াশোনা করেছি, খুব ভালো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর এইসব কথাটা বলে লাস্টে আমার চুলটা না ছাড়া ছিল, তো এরকম করে ধরে চুলটাকে টেনে বললেন, এটা কি আপনার নিজের চুল? উনি সবাইকে আপনি আপনি করে বলতেন, হ্যাঁ, বলতেন, এটা একটা সবাইকে। বিষয়। তো আমি ভাবলাম, এ বাবা, এ আবার কি ডিরেক্টর, চুল আবার পরের হয় নাকি? মানে আমি তো জানি তখন না idea নেই পরচুল যে টুল, পরচুল না হয়। পরচুল বলে কিছু হয় তখন আচ্ছা। কোনো আমরা জানি না। জানি না, হ্যাঁ। হ্যাঁ, তো আমি তখন মনে মনে ভাবলাম, বেরিয়ে বললাম দিদিকে, বাবা ইনি আবার কীরকম, চুল আবার পরের হয় নাকি? আমায় জিজ্ঞেস করলেন, বললো ছাড় তো এরকম। এইবার নিখিলবাবু বলে ওনার প্রোডাকশান কন্ট্রোলার বলা যায় না, মানে ভীষণভাবে গাইড করতেন সব ব্যাপারে, পুরো প্রোডাকশানটা ওনার হাতে। উনি দৌড়ে এলেন, এসে বললেন যে তুমি এখানে আসতে হবে রিহার্সাল করতে, তোমাকে যে চরিত্রটার জন্য ভাবা হয়েছে সেটা উড়িয়া ভাষায় তোমাকে বলতে হবে। আচ্ছা। তো মাস্টারমশাই আসবে, মাস্টারমশাই উড়িয়াটা তোমাকে শেখাবেন ডায়লগ নিয়ে। আমি বললাম, ও আমি করছি? বললো হ্যাঁ, তাই তো বলে দিলেন আমাকে। এই আনন্দ আমার ভীষণ। তারপরে আমি যেতাম, মাস্টারমশাই আমাকে উড়িয়া শেখাতেন। আমার একটা গান ছিল সংসার সীমান্তে, মানে প্রস্টিটিউট নিয়ে গল্প, তো পুরো যত খারাপ পাড়ার মেয়েদের এলাকা আর কি, যেমন আমাদের সোনাগাছি ছিল আগে কলকাতায়। হ্যাঁ, তো ওই রকম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার মেয়েরা এখানে এসে উপস্থিত। তো সেখানে মানে ছবি বলে এইসব, মানে এখনো ভোলা যায় না। ভাবো 50 বছর আগের আমার প্রত্যেকটা দৃশ্য আমার চোখের সামনে ভাসে। একটা চোর আর একটা, মানে তখনকারের ভাষায় প্রস্টিটিউট ভালোভাবে বললাম, বেশ্যা বলতো। তো সন্ধ্যা রায় হচ্ছে তাই, আর চোর হচ্ছেন সৌমিত্র চ্যাটার্জি। এই নিয়ে ওই পাড়ার উপরে পুরো গল্প। তো সেখানে এই চোরটা চুরি করতে এসেছিল, এসে এদের মধ্যে ধরা পড়ে যায়, কিন্তু তারপরে এদের সঙ্গে একটা সুন্দর রিলেশন তৈরি হয়, সন্ধ্যারায় ওকে ভালোবেসে ফেলে। এই হচ্ছে মোদ্দা ব্যাপারটা। তো এই চোর একদিন বলল পিকনিক করো, এখানে সব খাওয়া দাওয়া হবে। সেই খাওয়া দাওয়াতে এই গানটা ছিল। তো বিভিন্ন দেশের মেয়েরা বিভিন্ন ভাষায় করেছিল। সুলতা চৌধুরী একটা রোল করেছিলেন, অসাধারণ অভিনেত্রী আগেকারের। তো তার ইয়েই ছিল, শিবানী বসু বলে একজন আচ্ছা। অভিনেত্রী ছিলেন। তো সেটা বাঙাল ভাষা দিয়ে
গানটা শুরু হয়েছিল। আর আমার উড়িয়া ভাষায় আমার প্রস্থান ছিল কলকাতিয়া বাবু রে, কলকাতিয়া বাবু রে, তুই না মুঠে কইথিলু করিব কনিয়া, সংখ্যা দেবো সিঁদুর দেব শাড়িটা বড়িয়া। মানে এইরকম আমার ভাষাটা আর কি। হ্যাঁ, যেমন আমি কোথা দিয়ে বাবু ঘর থেকে বেরোবে, বেরিয়ে যেতে গেছে, এরকম করে পড়ে যাচ্ছিল হোঁচটকে, আমি বললাম ছাত্তারা মাইপিটা। হ্যাঁ, তনুদা, হ্যাঁ তনুদা বলে দিলেন না ওটা ওরকম না, চোখটা থাকবে, ছাত্তারা মাইপিটা, এরকম। এইভাবে প্রতি মুহূর্তে উনি শেখাতেন। এবং আমরা যেহেতু কচি, অল্প বয়স, আমাদের রেটটা একটু বেশি ছিল। আমরা দোতলায় থাকতাম, মানে আমরা কয়েকজন মেয়ে, 3টি মেয়ে বিশেষ করে। আর যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তারা সব একতলা দিয়ে থাকতো। এবার ওরা খেত বিড়ি আর আমরা খেতাম সিগারেট। বাবুরা আমাদের বেশি পয়সা দেয়। আচ্ছা, এটা গল্প ছিল। হ্যাঁ, তাই নিয়ম এদের গল্পে, সত্যিকারের এটা ও, সত্যি। মানে ওই সত্যি গল্প নিয়েই তো হ্যাঁ তৈরি হয়েছে হ্যাঁ, বিষয়গুলো। তো এই সিগারেট খাওয়া নিয়ে মজার গল্পটা না বললে হবে না। গল্প না, আমার জীবনের সত্যি সব। সিগারেট আমাকে তনুদা বলল যে আপনি এটা খেতে পারবেন তো। আমি কী বলি, আর আমার মধ্যে একটা ছিল আমি পারবো না নয়, ঠিক পারবো, এরকম একটা মনের মধ্যে ছিল। তো তনুদা সিগারেট প্রোডাকশান থেকে এনে দিয়েছে কিং সাইজ সিগারেট, বড় বড়। হ্যাঁ, তো এইবার আমি সিগারেট ধরিয়ে দাঁড়িয়ে ইয়ের উপরে ঝুল বারান্দায় দাঁড়িয়ে 3টি মেয়ে গল্প, বাবু দেখছি যে কোন বাবুটা ওপরের দিকে তাকাবে। হ্যাঁ, সেইটা নিয়ে সিগারেট একটা টান দিয়েছি, কি কাশি 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 কাশি, 3টে টেক এনজি হয়ে গেল। তখন তনুদা বললেন মুশকিল হয়ে গেল, কি হবে কী করে। হঠাৎ আমাকে বললো শুনুন শুনুন, একটু সাইডে নিয়ে গিয়ে 555 খেতেন তনুদা, পকেট থেকে ওটা বার করে বললো এইটা একটু খেয়ে দেখুন তো হবে কি না। বলে উনি নিজেই সিগারেটটা ধরিয়ে আমাকে দিলেন, দিয়ে ওইটা টেনে আমি ডায়লগটা বলতে পারলাম, আমার কাশি এলো না। কারণ ওগুলো কম দামের সিগারেট তো, কড়া বেশি কড়া লেগে যাচ্ছিল। অনেক নাটক হচ্ছে জীবন। আচ্ছা, এই যে এত বেতার নাটক করেছেন, অডিও নাটক করেছেন, আকাশবাণীর সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ। আকাশবাণী মানে এই সংসার সীমান্তে হয়ে গেল, হয়ে যাবার পর সব বিভিন্ন সবাই আমাকে খুব ভালোবাসতো, ছোটবেলা থেকে এনকারেজ করতো, বলতো তোর গলাটা খুব সুন্দর, তুই রেডিওতে অডিশন দে না, রেডিওর নাটকে তুই ভালো চরিত্র পাবি। তখন তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, তো সেটা বলতো। তো আমি অডিশন ফর্মটা এনে আমি অডিশন দিয়েছি, আমি পাস করে গেছি। রেডিওতে আমার ডাক এসছে, আমি রেডিওতে চান্স পেলাম। প্রথম নাটক মালিয়া, তৃপ্তি মিত্র আমার মা। মানে আমার জীবনের এটা স্মরণীয় সব ঘটনা। তৃপ্তি মিত্র আমার মা আর আমার নাম মালিয়া, এই মালিয়া নামেই নাটক হবে। সেই নাটক আমি প্রথম করলাম, করে মানে পুরো স্টুডিওর মধ্যে ড্রামা সেকশানে সবাই বলতে লাগলো, এবং তৃপ্তি মিত্র আমার গালটা একদম ধরে বলে গেল, বাহ খুব ভালো হয়েছো, ভালো করেছো তুমি, বলে চলে গেলেন। হ্যাঁ তো হ্যাঁ, তখন তো বুঝি না আমি কিছু। তারপর থেকে আমাকে রেডিওর নাটকে ডাকা শুরু করলো, একটার পর একটা মেন ক্যারেক্টার হিরোইন আমি করতে শুরু করলাম। তখন জগন্নাথ বসু চিৎকার করে বলল যে অনামিকা এইরকম বড় বড় চরিত্রে পাঠ করছে, কিন্তু আপনারা ওকে বলছেন না ওর রেমুনারেশন কী পাচ্ছে, টাকা ওর কম, ওর গ্রেডেশন দেওয়া উচিত, আপনারা ওকে বলুন যে গ্রেডেশন দিতে, কেন এত কম টাকা এই রেঞ্জে পড়ে থাকবে। এই বলতে অজিত মুখোপাধ্যায়, উনি ছিলেন প্রডিউসার, উনি বললেন যে তুই দে গ্রেডেশনটা। আমি সেটা কীরকম, বললো কিচ্ছু ভয় নেই। শোভনলাল মুখার্জি ছিল অসাধারণ অভিনেতা, ও বললো আমিও দেবো, কারণ আমারও মানে ফিজ বাড়েনি। তো
গৌতম চক্রবর্তী। আহা হা, কি কি voice! অ্যাক্টার ছিল, কি ভয়েস ভয়েসটা ছিল বলুন। ও দিল। হ্যাঁ, এইরকম সব বড় বড় সকলের সঙ্গে আমি গ্রেডেশন দিলাম। সত্যি তোমাদের শুভেচ্ছা বলো, ভগবানের আশীর্বাদ, আমি গ্রেডেশনে পাশ করলাম। এবং 5 জন রেডিওর ভিআইপি আর্টিস্টের মধ্যে বিহাই না, ভিআইপি ভিআইপি আর্টিস্ট, আচ্ছা আচ্ছা। 5 জন। তার মধ্যে আমি একজন, সৌমিত্র চ্যাটার্জি একজন, সত্য ব্যানার্জি একজন, শম্ভু মিত্র একজন, তৃপ্তি মিত্র একজন। আহা হা হা, এটা বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আচ্ছা, এই যে তৃপ্তিমাত্র গাল ধরে আদর করে দিয়েছিলেন, আরও একজন তোমার গাল ধরে আদর করে দিয়েছিলেন। সে তো উত্তম কুমার। ইয়েস, ওইটা শুনি একটু আমরা। সে আর বলো না, এখনও আমার মনে হয় সেটা নিয়ে অনেক গল্প। এখনও মনে হয় উত্তম কুমারের ইয়ে দেখলে, ওই রেডিওর থেকে একজন বইমেলা, না রেডিও না, কর্পোরেশন কি, ওরা উত্তম কুমারের এত বড় বই দিয়ে গেছে আমাকে। বইমেলায় বেরিয়েছে এবারে উত্তম কুমারের জীবনী নিয়ে, সে মোটা মহাভারতের মতন তোলা যায় না। যাই হোক, উত্তম কুমার আমাকে, আমি তারপরে এই যে খেলার পুতুল চলতে থাকলো, হলো ব্যাস, বিভিন্ন জায়গা থেকে হলো। হঠাৎ আমাকে একজন বলল যে বিজয় রায় সাংবাদিক, উনি বললেন যে ইয়েতে দেখা করতে, রঞ্জিত মাল কাঙ্কারিয়া নাটক করছেন, ওর সঙ্গে দেখা করো, থিয়েটার না করলে অভিনয় শিখতে পারবে না। এইবার আমাকে স্টার থিয়েটারে, আমি রঞ্জিত মাল কাঙ্কারিয়া, ওই বিজয় দামায় নিয়ে গেলেন, আমি দেখা করলাম, ওনার পছন্দ হলো। উনি পরিচয় বলে একটা নাটক, যাতে হিরো হিরোইন হচ্ছে শুভেন্দু চ্যাটার্জি আর সমিতা বিশ্বাস, আচ্ছা, হিরোইন। বাঘবন্দির খেলায় যে উত্তম কুমারের বউ হয়েছিল, হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ অভিনেত্রী। দারুণ অভিনেত্রী, সুন্দরীও খুব। তো ওনার সেকেন্ড লিডটা হচ্ছে একটা দেহাতি মেয়ে, যার সঙ্গে প্রেম হয়ে যাবে শুভেন্দুদার, সেই মেয়েটা নাচে খুব ভালো, গান করে, ওই রোলটা আমাকে নেওয়া হলো। আচ্ছা, এই আমি স্টারে জয়েন করলাম। আমার জীবন একদম পুরো পাল্টে গেল। স্টারে অভিনয় করতে শুরু করলাম, ব্যাস এদিকে ছোটোখাটো যারা মানে জানতে পারি, তখন তো সবই প্রায় ওই গিয়ে গিয়ে দেখা করে বলতে হতো, দাদা আমি অভিনয় করি, আমাকে যদি একটা পার্ট দেন। তবে ফোনাফোনি এত ব্যাপার ছিল না। আচ্ছা, তোমার নাটক দেখতে মহানায়ক এসেছিলেন? হ্যাঁ, সেটাই তো বললাম, আচ্ছা। কৃষ্ণকান্তের উইল নাটকে আমি করছি, ভ্রমর করতেন সুব্রতা চট্টোপাধ্যায়, মানে তরুণ কুমারের স্ত্রী। হ্যাঁ, তো হঠাৎ আমাকে বললেন, অনামিকা অনামিকা, আজকে দারুণ খবর, জানিস তো দাদা আসছেন আমাদের নাটক দেখতে, ইভিনিং শোয়ে, রোববারে ডাবল শো। তো আমি বললাম, উত্তম কুমার আসছে, আমি জীবনে দেখিনি তো। আমি বললাম, ও বাবা। তারপরে আমার কীরম হচ্ছে, আমার ওই ছোটোবেলা থেকেই মাথায় ঢুকে গেছে, আমি দেখতে তো সুন্দর নেই, আমাকে কেউ তাকাবেও না হয়তো উত্তম কুমার, আমি একটু সুন্দর হওয়ার চেষ্টা করছি। তারপরে দেখি সবাই চোখে এরকম করে কালি দিয়ে ল্যাস করে, তখন, এখন তো ল্যাস কিনতে পাওয়া যায়, সব লাগায়, আর তখন ছিল না। তখন ওই আগুনে, ওই মোমবাতি জ্বালিয়ে আগুনে করে নিয়ে না ল্যাসে এরকম করে লাগাতে হতো, কিন্তু সেগুলো আবার জল পড়লে কাঁদলে গলে পড়ে যেত। আমি তো জানি না, আমি সবাইকে দেখেছি, এবার আমি ভাবলাম আমি একটু লাগাই, উত্তম কুমার আসছে তো, এই আমি লাগিয়ে আমি গেছি একটা কান্নাকাটি সিনে, আমার দুদিক দিয়ে কালো জল গড়িয়ে পড়েছে। আর সুব্রতা চট্টোপাধ্যায় দেখতে দেখতে ডায়লগ বলে আমার মুখের দিকে তাকিয়ে এত জোর হেসে ফেলেছে যে পাবলিক তো হাসছে পুরো। সুব্রতা দিয়ে হাত জোর করে বলছে সরি সরি, মানে উনি একটা অসাধারণ মুহূর্ত। হ্যাঁ, আর আমি ভাবছি আমায় দেখে এরকম করে হাসছে কেন, হাসে আমি তো জানি না। তারপরে বেরিয়ে বললো, তুই কি করেছিস, কি লাগিয়েছিস চোখে, মাস্কারা, তো তো কাঁদলে গলে যাবে, তো ওই তোর দেখ মুখটা, বলে আমি মুখটাই দেখি যে আমি দুদিক দিয়ে এরকম কালো পড়ছে। কি করবো, মন খারাপ হয়ে গেল, যে সুন্দর দেখাবে ভেবে গেলাম, আরও খারাপ করে দিয়ে এলাম। এটা ইন্টারভেলে। হ্যাঁ, এইবার যখন শেষ হয়ে গেছে, দাদা ভিতরে আসবে,
2 মিনিট আগে দাদাকে ভেতরে সিঁড়ি দিয়ে আমাদের স্টারের ভেতরে রুমাটা Green room? হলের মতন ছিল, গ্রিন আচ্ছা। রুমের ওখানে, যেখানে মহেন্দ্রগুপ্ত বসে থাকতেন আহা, ইজি চেয়ারে। ঐতিহাসিক। তো ওই কোলে আমি বসেছি, ওনার কোলে। তো ওখানে সব আর্টিস্টরা আমরা দাঁড়িয়ে আছি। তা আমি তো এক্ষুনি কালি টালি মুছে দাঁড়িয়ে আছি চুপ করে। উত্তম কুমার ঘুরে 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 সবাইকে দেখে বলো, এই রোল করেছে না ও, এই রোল। হঠাৎ আমার সামনে সে দাঁড়িয়ে, আমার মুখটা এরকম নিচু আছে তো, আমার মুখটাকে এরকম করে তুললেন। তুলে মানে কয়েক সেকেন্ড বলতে পারবো না, এরকম করে ধরেই ঠিক এরকম করে আমার গালে টুক করে মেরে বলল, আরে বুড়ি, এ তো ফুরফুরি রে, এ কি পাঠ করলো, হ্যাঁ দারুণ তো, বলে আমার গালে টোকাটা দিল। আমি তো খুব খুশি, মানে আমার চোখে জল এসে গেছে। এবার উত্তম কুমার তো আর থাকবেন না, ভিড় ভেঙে ফেলবে, হল টল এরম হচ্ছে, উনি বেরিয়ে চলে গেলেন। এইবার সমস্ত শিল্পী মিলে ঘিরে আমায় বলল, অনামিকা তোর গালে উত্তম কুমার টোকা মেরেছে, এই গালটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখ, তুই জানিস না তুই আজকে কি পেলি। হ্যাঁ, আহা, আজও সেই দিনটা ভোলার নয়, কোনোদিন ভুলতে পারবো না। এবং আমার ব্যাড লাক ওইটা কি জানো, যে ওইটা ওই মুহূর্তটা আমার এখনো ভাবলে আমার মনে হয়, যতবার শিল্পী সংসদের মেম্বার হলাম, শিল্পী সংসদে ওনার ডিরেকশানে একটা নাটক করলাম, যাতে আমাদের নিমু ভৌমিক ডিরেকশান দিলেন। তো গেছি, কিন্তু ছবিটা ওনার সঙ্গে করতে পারলাম না, এই আমার ব্যাড লাক। তখন গৌতম চৌধুরী বলে একজন ডিরেক্টর, উনি বললেন যে অনামিকা, তোর এবার খুব ভালো সুযোগ এসছে, দাদার সঙ্গে একটা তোকে চরিত্র করতে হবে। আমি উত্তম কুমারের সঙ্গে পাঠ করব, আনন্দ, বাইজির রোল, যেহেতু আমি নাচি বলে আমার বাইজি, আর আমার নামে একটা রটনা হয়ে গেছিল সেক্সি। হ্যাঁ, সেই রোলগুলো আমাকে বেশি দিত, যার জন্য তো বিয়ের পরে শ্বশুরমশাই দিলেন না, বন্ধ করে দিলেন। হ্যাঁ, মাঝখানে তো gap তখন চিরঞ্জিত আমাকে বলল যে উনি তো উকিল মানুষ, তো উনি প্যাচ দিয়ে এটা বলেছেন যে, তোমার ওই প্রতিশোধের গানটাও তো ছিল, কি বিষয় ছোবল দেবী কান্নাগিনী, তো হ্যাঁ না, ওটা ওটা তো ওরকম নাচের। না, এইগুলোতে বাইজি টাইজি একেবারে বুকে জড়িয়ে ধরা, তার ঢং টংই অন্যরকম। তো ও করে আমাকে কি বলতে যাচ্ছিলাম গুলিয়ে ফেললাম। যাই হোক, সেই উত্তম কুমার, ছবিতে পাঠ গৌতম করে চৌধুরী গৌতম আমাকে চৌধুরী। নিল। তো প্রথম দিন শুটিংয়ে, সেটাও ইন্দ্রপুরী, প্রথম দিন শুটিংয়ে গৌতমদা বললেন যে উত্তম কুমারের সঙ্গে কিন্তু তোর শর্ট, কিন্তু তোর কোনো কথা নেই, তুই অসুস্থ, তোকে চাবুক মেরে মেরে নাচাবে মন্টু ব্যানার্জি ভিলেন, আচ্ছা, তো তুই শুয়ে আছিস, উত্তম কুমার আসবে, তুই শুধু এরকম করবি চোখ বন্ধ করে। এইবার মিন্ময় ভাবো, উত্তম কুমার সামনে আসছে, আমি চোখ বন্ধ করে থাকবো, চোখ শুনবে সে কথা আমার, চোখ তো আমি শুনবে না। উত্তম কুমারকে দেখবো না, আমার চোখ উত্তম কুমার, জবা জবা, বাইরে থেকে আওয়াজ, ক্যামেরা তখন ধরা দরজায়। এইবার দাদা এলেন, এগিয়ে এলেন আমার কাছে, কাট, প্রথম শট, আমি শুয়েই আছি খাটের ওপরে। এইবার দ্বিতীয় শট, ক্যামেরা এখানে, দাদা বসে আছেন একটা টুলে, আর আমি খাটে শুয়ে করছি। এবার আমি শুয়ে করছি, শট আরম্ভ হলো, স্টার্ট সাউন্ড হয়ে গেল, শট, আমার চোখ তো বন্ধ করে রেখেছি, কিন্তু চোখ তো তখন পিট পিট টিট টিট করা শুরু করে দিয়েছে। আমার গাল ধরে, জবা জবা, হা কর, হা কর মা, হা কর বলে এরকম করে আনলেন, আমি হা করলাম, ওষুধের ইয়েটা একটু ঢেলে দিলেন, দিয়ে শিশিটাকে দেখে উঠে চলে গেলেন, ওখানে কাট। থার্ড শট, আমি শুয়েই আছি, ফ্লোরে কোনো আওয়াজ নেই। মন্টু ব্যানার্জির কাছে গিয়ে বলল, এই শুনে রাখ হারামজাদা, এরপরে যদি তুই জবাকে দিয়ে আর নাচিয়েছিস, তাহলে তুই জানিস আমি তোর কী করব, মনে রাখিস, বলে দপদপি বেরিয়ে চলে গেল। এই হলো শট। তারপরে
আমি তো ওরম শুয়েই আছি, গৌতম দা এসে বললো, এ অনামিকা ওঠ, শর্ট হয়ে গেল তো, শর্ট হয়ে গেল। আমি বললাম, না এরম শর্ট কেন করালে? আমায় এলো, তাও চোখটা বন্ধ করিয়ে দিলে, দেখতেই এই যে পেলাম আমি দেখতেই পেলাম না। হ্যাঁ, তারপরে তো সবাই আমাকে বোঝালো যে আরে অনেক সিন আছে তোর সঙ্গে, তোকে তুই নাচ দেখাতে যাবেই, তোকে মারবে, এইসব সিন আছে। হ্যাঁ ঠিক আছে। মা তারপরের দিনই, পরের দিন গৌতম দা, তখন তো ফোন ছিল না, মোবাইল ছিল না, আর আমাদের বাড়িতেও ফোন ছিল না। আমি ওই আমার বাড়ির সামনে পোস্ট অফিস ছিল, পোস্ট অফিসে এসে পয়সা দিয়ে ফোনে সকলের সঙ্গে কথা বলতাম। তো ফোন করেছি গৌতম দাকে, গৌতম দা বলছে যে অনামিকা খুব ব্যাড নিউজ জানিস তো, দাদা ডেটটা দিতে পারছেন না। সলিল চৌধুরী একটা ছবি করছেন, মৌসুমী চ্যাটার্জি আসছে সলিল বম্বে দত্ত। থেকে, সলিল দত্ত, হ্যাঁ। মৌসুমী চ্যাটার্জি এই ডেটগুলো দিয়েছে, সেই জন্য দাদা আমায় ফোনে বললেন যে গৌতম তোরটা আমি পরে করে দেব, তো এই 8-9 দিনের শুটিংটা সলিলের করে দিই, কারণ মৌসুমী আর দিতে পারবে না, ওখানে বম্বে থেকে আসছে। কাজেই আমাদের ডেটগুলো পিছিয়ে গেল। অগবধূ সুন্দরী। ভগবতী সুন্দরী, এবং ভগবতী সুন্দরী থেকেই তো উনি চলে গেলেন। ওনার ডেড বডির সামনে বসে বসে মনে মনে ভাবলাম যে আমার স্বপ্ন পূরণ হলো না, আমি তোমার সঙ্গে পাঠ করতে পারলাম না। তো চলে গেছেন, কিন্তু মৃন্ময় মাথার মধ্যে ওটা রয়ে গেছে যে একজনকে আমি হারিয়েছি, আর একজনের সঙ্গে তো পাঠ করতে হবে, বুকে মাথা আমায় দিতেই হবে। কে বলো তো? কে? সৌমিত্র সৌমিত্র চ্যাটার্জি। চট্টোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়েছে সেরকম স্কোপ না পাচ্ছিলাম না। আচ্ছা। এই অনুপ সেনগুপ্ত বলল, দিদি আমি একটা ছবি করছি, পবিত্র পাপী, ছবিটার নাম, বুম্বা আছে, ঋতু আছে, সৌমিত্রদা আছেন, পল্লবী আছে, আর সৌমিত্রদার ওয়াইফের রোলটা বাস। আপনার। চুপ কর। ভালোবাসা, হাহ, অমন ভালোবাসার কেতায় আগুন। তা আমি বললাম, ও মা, অনেক কি দিনের কিরকম? সুপ্ত হ্যাঁ, বাসনা। না আমি তো তখনও জানি না, এখন ওয়াইফ বলতে যোগরুটে ওয়াইফও তো হতে আচ্ছা, পারে, আচ্ছা, হ্যাঁ। আমায় তো দেয় বেশিরভাগ ওই যোগরুটের রকম। part। হ্যাঁ, তো আমি বললাম যে তা ভালো সৌমিত্রদা, মানে বরের সঙ্গে বউয়ের সম্পর্ক ভালো? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালোবাসে, আপনার থেকে বয়সে বড়, সেকেন্ড ওয়াইফ আপনি। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। বলে এটা সিন শোনালো যে একটা জায়গায় জড়িয়ে ধরার ব্যাপার আছে। বলতে আমি বললাম, অনুপ আমি একটা রিকোয়েস্ট করবো তোমাকে, প্রথম দিন প্রথম সিনটা ওইটা রাখবে, সেটা কি সম্ভব হয়? তো NT1-এর শুটিং। তো বললো, হ্যাঁ কোনো অসুবিধে নেই। তাহলে ঠিক আছে, তাহলে ওইটা করবো। এইবার NT1-এর শুটিংটা শুরু হয়েছে, আমি গেছি, সৌমিত্রদা ভিলেন করছিলেন, ওই বই করেছেন আর কি। উনি ধুতি, পাঞ্জাবি, হাতে লাঠি এই নিয়ে উনি ঢুকছেন, আমার নাম ধরে ডাকতে ডাকতে, কী যেন নামটা ছিল। তো আমি রান্না করতে করতে হাত মুছতে মুছতে এসছি। কী হয়েছে, চেঁচাচ্ছ কেন? এর মধ্যে মেয়ে পল্লবী ঢুকলো, ঢুকে বাপ মেয়ের সঙ্গে এই গ্রামের সব লোকেদের ঠকাচ্ছে বাবা, সেই সব নিয়ে কী সব কথাবার্তা বলতে মেয়ে চলে গেল। আর ইয়ে বলল, সৌমিত্রদা এগিয়ে এসে আমার কাছে বলল, দাঁড়াতেই আমি বললাম, যেমন বাপ তেমন তার মেয়ে, বলে যেতে যাব, আমার হাতটা টেনে ধরবে, ধরে আমাকে কাছে টেনে ধরে বলবে, আর মা, এই বলতেই সৌমিত্রদা আমাকে টেনে বুকে নিলেন। এইবার আমি বুকের মধ্যে মাথা এরকম করে দিয়ে রয়ে গেছি। অনুপ বলে গেছে কাট, সবাই বলছে কাট কাট, আমি আর সে মাথা তুলি না। কাট আর মাথা ঢুকছে না তো। না না, শোনো না, কারণ কি, কাট কাট করে গেছেন। এবার সৌমিত্রদা তো ভীষণ ভদ্রলোক, ভীষণ ভালো মানুষ। সৌমিত্র, এই অনামিকা কাট হয়ে গেছে, ছাড়ো ছাড়ো, এই অনামিকা, এরকম করেছে। আমি ফস ফস করে কাঁদছি, হাউ মাউ করে। এবার পুরো সেটের লোকজন সব, কী ব্যাপারটা হলো, আমি কাঁদছি। তখন আমি বললাম, না কিছু হয়নি। সৌমিত্রদাকে বললাম, ও প্রণাম করলাম, প্রথমে প্রণাম করে বললাম, একজনকে তো পাইনি বুকে জড়াতে, তিনি চলে গেলেন।
আর এই বুকে অপর্ণা সেন, সাবিত্রী চ্যাটার্জি, সুচিত্রা সেন এই বুকে মাথা দিয়েছে, সেই জন্য এই বুকের মধ্যে মাথাটা দিয়েছি। আমার এত বড় সৌভাগ্য আজকে, একজনের বুকে দিতে পারলাম না, চলে গেছে, তাই আপনার বুকে অতক্ষণ ধরে মাথা দিয়েছিলাম। দিদি 2000 সাল, তোমার তোমার এত বছর তার আগে অভিনয় করেছো, কিন্তু 2000 সালে তোমার অভিনয় যেন মোড় ঘুরে গেল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, হরনাথ চক্রবর্তী, জাদ্রেল শাশুড়ি, বোম্বাদা, ঋতুপর্ণা, সুপার ডুপার হিট ছবি, কি বলবে? কি বলবো, তার আগে একটা ছোট্ট ঘটনা বলে যাই। 2000 সাল পর্যন্ত, তার মধ্যে 84-এ আমার বিয়ে হয়ে গেল। আমার শ্বশুরমশাই উকিল ছিলেন, উনি বললেন যে সিনেমাটা করো না, তোমার গলাটা ভালো, তুমি রেডিওর নাটক করো, আচ্ছা। সিনেমাটা ছেড়ে দাও। তা আমার বাবা বললেন, উনি যখন বলেছেন দরকার নেই করার সিনেমা, তুমি নাটকই করো। এই করলাম, করে তারপরে 86-এ আমার মেয়ে হলো। মেয়ে হবার পর মেয়ে যখন আস্তে আস্তে 2 বছর 2.5 বছর হয়ে গেল, আমার আর ভালো লাগছে না, ঘরে আর মন টেকে না, মন টিকছে না কিছুতেই। আমি কি করব, কি করে আমি নামবো, কি করে আমি অভিনয় করব। তার মধ্যিখানে নাটক করলাম, তখন ওয়ান মাল হতো, বাইরে বাইরে শো হতো। বুম্বার সঙ্গেও করেছি 2টো, আর চিরঞ্জিতের সঙ্গে করেছি 2টো। ওর মায়ের মর্যাদার নাটক করতে বাইরে বাইরে আমরা নাটক করতাম। তো তখন ওই চিরঞ্জিতকে বললাম যে এরকম, তখন চিরঞ্জিত আমাকে বললো যে উনি উকিল, তো ওই তুই একে জড়াচ্ছিস তাকে জড়াচ্ছিস, ওনার চোখে ভালো লাগবে না, বোনেদি ফ্যামিলি। তো আমার মনে হয় কি, মোটা সোটা হয়ে যা, হয়ে তুই ক্যারেক্টার রোলে ঢুকে যা। আমার মনে হয় ক্যারেক্টার রোলে মা, মাসি, ঠাকুমা, দিদিমার রোল করলে না, তুই বাংলা ছবিতে একটা জায়গা পাবি। চিরঞ্জিত বললো? হ্যাঁ। আচ্ছা। তো বলতে আমি বললাম কি করে মোটা হব আমি? তখন বলল যে সে দেখ, দুপুরবেলা ফেনা ভাত খাবি, খেয়ে মুখ এরম করে খাটের থেকে ঝুলিয়ে ঘুমোবি। চিরঞ্জিত বললো? হ্যাঁ। আচ্ছা। ও চিরঞ্জিতকে আমি বলেছিলাম যে আমার আর ভালো লাগছে না, বাড়িতে বসে, মেয়ে তো আয়ার কাছে থাকে। তখন আমাকে ওই বুদ্ধিটা ও দিল যে তুই মোটা সোটা হয়ে গিয়ে ক্যারেক্টার রোলে চলে যা, তোর ওই হিরোদের সঙ্গে জড়াজড়ি ইয়ে করা তোর শ্বশুরবাড়ি মেনে নিতে পারছে না। তো বলতে আমি বললাম তো কী করে মোটা হব? বলে এই যে সিজার বেবি, তো পেটে বেল্ট ফেল্ট বাঁধতে বলেছে, ওইসব করিস না, ছেড়ে দে, এক্সারসাইজ করিস না, ফেনা ভাত আর পান্তা ভাত 2 বেলা খা, আর খেয়ে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে ঘুমা, এই মুখে মাংস লেগে মুখ ভরাট হয়ে যাবে, দেখবি মোটা হয়ে যাবি। আমি শুরু করলাম সেটা করা, এবং সত্যি সত্যি 2 মাস বাদে বেশ ভালো মোটা সোটা আমি হলাম। হয়ে তখন হঠাৎ এরকম আমার কাছে অফার এলো যে বম্বের সব হিরোইনরা আসছে এখানে, তাদের সব ডাবিং আমাকে করতে হবে। আমি বললাম বাবাই কি? বললো অমর সঙ্গী সুজিত গুহ, তো তার বিজয়তা পণ্ডিতের ডাবিংটা করতে হবে। আমি হ্যাঁ করবো। আমি ইন্টিওয়ানে ডাবিং করছি। ডাবিং করে লাঞ্চ ব্রেক দিয়েছে, আমি বাইরে বেরিয়েছি, মানে কতদিন আমি স্টুডিওতে আসি না, ওইরকম একটা করে না দাঁড়িয়ে আছি। হঠাৎ খুব সুন্দর দেখতে বিজয় খেমকা, ও প্রডিউসার ছিল। জয় খেমকা, বিজয় খেমকা, দুজন? হ্যাঁ, 2 ভাই ছিল, কিন্তু বিজয় খেমকা নাম করেছিল খুব। তো ও এগিয়ে এলো, বললো দিদি আপনি কি সিনেমা টিনেমা আর করবেন না, ছেড়ে দিলেন? তা আমি বললাম না, করব, এবার করব। তো তখন বলল বাংলাদেশ থেকে কজন লোক এসছে, তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছে, ডাকবো? আমি হ্যাঁ ডাকো। এলো, এসে বাংলাদেশের 3 জন ভদ্রলোক দাঁড়িয়ে বলছে, আমরা বাংলাদেশ ঢাকা থেকে আইছি দিদি, আপনার এদিকখানা একটা চরিত্র আমাকে খুব পছন্দ হইল, তো আপনি যদি করেন খুব ভালো হয়। তা আমি বললাম দেখুন এই ব্যাপারে তো আমি বলতে পারবো না, আপনারা আমার বাড়িতে আসুন, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলুন, উনি যদি বলেন আমি করব। বলল ঠিক আছে, আমরা যাবো, কাল সকালেই যাবো। কটায় যাবো? 11টা নাগাদ আসুন। ওনারা 3 জন এলেন পরের দিন সকালে। আমি তো ঈশ্বরকে কেঁদে কেঁদে ডেকে যাচ্ছি, শুধু হ্যাঁ করিয়ে দাও ওনার মুখ থেকে। হলো, তারপর গিয়ে বাবাকে বললাম যে
বাবা ওনার একটু কথা বলবেন? তো বললো হ্যাঁ পাঠাও। তারপর ওনারা গিয়ে বললেন যে এরকম এরকম বাংলাদেশের ছবি এই করবো। তখন বললো বাংলাদেশ যেতে হবে না তো? তো ওনারা বললেন না, আমরা পুরোটাই কলকাতায় করব। ঠিক আছে করুক, আমার তো আনন্দে। কোন ছবি বলো তো? 90, এটা একটা 90-তে। বেদের মেয়ে জ্যোৎস্না? ইয়েস। ও সুপার ডুপার হিট ছবি। তো ওই যে বলল হ্যাঁ, আমি তো মানে কি বলবো, ঠাকুরকে ডেকে এই বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে আমি আবার সেকেন্ড ইনিংস বলতে পারো আমি ঢুকলাম। পরিচালক ছিলেন সব মতিউর রহমান পানু। হ্যাঁ, মতিউর রহমান পানু। ওনার 3খানা ছবি আমি করেছি, দুবারই ঢাকায় গেছি, উনি মারা গেছেন। মানে ওই ইতিহাস সৃষ্টি করেছিল এবং আজও পর্যন্ত সেই ইতিহাস কেউ ভাঙতে মানতে পারেনি। পারেনি। অঞ্জু ঘোষ। হ্যাঁ, অঞ্জু ঘোষ, জ্যোৎস্না। হ্যাঁ, বেদের মেয়ে সেই জ্যোৎস্না আমায় কথা জ্যোৎস্না, দিয়েছে। হ্যাঁ, কথা। এখনো চিরঞ্জিত দা বলে হ্যাঁ, কোন স্টেজে হ্যাঁ, গেলে ওই ওটা গানটি গাইতেই হবে। হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তো এই চিরঞ্জিতের বলাতে এবং ওই চিরঞ্জিতের মানে সঙ্গে কাজ করলাম আমি আবার ওইখান থেকে ওই যে দিদা, মানে আমাদের সন্তান ছিল না, আমরা সাপুড়ে, আমার বর সাপ ধরে বেড়াতো। তো আমি তার স্ত্রী, তো তা আমাদের সন্তান হয় না বলে আমি সব সময় কান্নাকাটি করি। তখন একদিন দৌড়তে দৌড়তে আমার বর এসে বলছে কি, শিগগির চল দেখবি নদী দিয়ে একটা সুন্দর বাচ্চা মরে গেছে, তাকে কে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, সাপে কেটেছে বলে ভাসিয়ে দিয়েছে, মরে গেছে। আমি দৌড়তে দৌড়তে গিয়ে আমি বলে বলা ওকে নিয়ে আসো, বাঙাল ভাষায় কথা, নিয়ে আসো। ও তুলে ওকে নিয়ে আসে, ওরা ঝাড়ফুঁক করে হ্যান ত্যান ওই সব করে টোরে ওই মেয়েটাকে বাঁচাবে এবং ওকে বাঁচিয়ে ওকে মানুষ করবে। তো আমার বর বলবে যে মানে সাপুরে বলবে যে মা বাবা ডাকবো না, ও বলে না, ও দিদা দাদু এই বলে ডাকবো। আচ্ছা। মানে ওই থেকে আমাকে দিদা, জ্যোৎস্নার দিদা আমি আচ্ছা, হলাম ওই ছবিতে। এই আবার আমার মানে শুরু সেকেন্ড হলো। ইনিংস তাহলে শুরু হলো চিরঞ্জিত দার অ্যাডভাইস নিয়ে। একদম একদম। আচ্ছা, এবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলো, যাতে তোমার একদম জাদ্রেল শাশুড়ির একটা স্ট্যাম্প করে দিয়েছিল ওই বছরটা। ওরে বাপ রে বাপ। ওইটাই তো জীবনে আমার টার্নিং পয়েন্ট বলতে পারো। হ্যাঁ, এবং ওটা কাকে বলবো কাকে ছেড়ে, সারা ইন্ডাস্ট্রি টালিগঞ্জ পাড়ার সবাই বলেছিল যে হরনাথ চক্রবর্তীর মাথা খারাপ হয়ে গেছে। হরনাথ চক্রবর্তী শ্বশুরবাড়ি জিন্দাবাদে শাশুড়ির রোল যে নাকি হেমা মালিনী করেছে বম্বে, জামাই রাজা, হ্যাঁ, অনিল কাপুর আর মাধুরী দীক্ষিত আর হেমা মালিনী, সেই রোলে অনামিকাকে, আরে ওই গ্ল্যামার ও কোথা থেকে পাবে? তখন হরদা কিছু ভেবে পায় না, বোম্বা হরদার মিটিং, ভেঙ্কটেশ প্রথম এলো, হ্যাঁ, মনি শ্রীকান্ত। হ্যাঁ, এইবার একদিন বিকেলবেলা আমাকে ডেকে পাঠালো, দিদি NT1-এ আমার অফিসে একটু চলে এসো। আমি গেলাম, গিয়ে দেখি দুটো ছেলে বসে আছে, আমি চিনি না। বললো এরাই আমাদের ছবির প্রডিউসার, মনি আর শ্রীকান্ত। ও আচ্ছা। তারপরে ওইসব আলাপ টালাপ হয়ে গিয়ে এইবার মানে এডিটার স্বপন গুহ, স্বপন গুহ, প্রচুর ছবি, নাম করা প্রচুর ছবি, প্রচুর সে দাঁড়িয়ে বলছে হর ভাবনা চিন্তা করে কর। আমি কিন্তু শুনতে পাচ্ছি, ভাবনা চিন্তা এরম করিস না, এরম করিস না, একটা ভালো ছবি ভালো প্রডিউসার পেয়েছিস, বাইরে অফিসের বাইরে বলছে। এর মধ্যে বোম্বা ঢুকলো, ঢুকে বোম্বাই ওদের সঙ্গে কথাটা বলছে, বলছে তা বলছে। তখন স্বপন গুহ বললো এবং আরও যারা ছিল বললো না আমার মনে হয় কাস্টিংটা, কারণ ঋতুও তো তখন নতুন নতুন। হ্যাঁ, তো হিরোইন নতুন, আর মেন যে রোল সেই রোল যদি গল্প তো পুরো শাশুড়ির উপরে। হ্যাঁ, আমার মনে হয় একটু ভাবা উচিত। এটা সবাই বলল। তখন বোম্বা বলেছিল আজকে পদ্মশ্রী পেয়েছে এমনি, ভগবান একদম একদম ভগবান বোম্বাদা, বোম্বাদা, কোনো কথা হবে না। ভগবান দেখেন, পরীক্ষা নেন। আমরা শুনেছি শনি মহারাজ শুধু পরীক্ষা নেন কর্মের মধ্যে দিয়ে কে কি করে। তো আজকে সে পেয়েছে, সে নিজের জন্য যা কষ্ট করার সৎপথে থেকে করেছে এবং অন্য শিল্পীর জন্যও করেছে। তার উদাহরণ আমি, ফট করে বলল
যে দেখো, অভিনয় যদি করা যায়, যে অভিনয় করতে জানে তার গ্ল্যামার সেখানে কোনো দাঁড়াতেই পারবে না। কত বড় কথা। আমরা অনামিকা সাহাকে ভেবেছি ওনাকেই নেব, যা হবে দেখা যাবে। আর তুমি প্রমাণ করে বলেছে, দিয়েছো যে তুমি আমি পারো। বেরিয়ে চলে এসে, মানে তখনও বুম্বাকে অত ক্লোজ পাইনি তো, আমি ভাবছি অত বড় হিরো আমার হয়ে এরকম বললো। এবার হরদা ছবি শুরু হলো, ছবি শুরু হলো। যেদিন ছবি রিলিজ করবে সেদিন ঠাকুরকে ডেকে যাচ্ছি, ঠাকুর আমায় যেন পাবলিক নেয়, আমায় যেন পাবলিক নেয়। হরদা বললো, দিদি কান্নাকাটি করো না, শোনো তুমি, তোমার তখন আমার ছোট্ট একটা মারুতি 800 গাড়ি, বললো তুমি প্রাচীর সামনে পাশেই গলি, ওই গলিটার মধ্যে গাড়িতে এসে বসো, কারণ তখন তো মোবাইল বেরোয়নি, না বেরোয়নি। বসে থাকো, আমি যাচ্ছি, গিয়ে প্রাচীর রিপোর্টটা আমি তোমাকে দিচ্ছি। আমি দুপুরবেলা আমি যাচ্ছি, দেখি ভিড়ে ভিড় প্রাচীর সামনে, আর লোকে লোকারণ্য, আর তার মধ্যে একটা পাবলিক বাস, ওই যে হেল্পাররা থাকে না, সে বাসটাকে পেটাচ্ছে আর বলছে আগে বাড়িয়ে, আগে বাড়িয়ে, আরে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, আগে বাড়িয়ে, এই করতে করতে না বাসওয়ালাগুলো বেরিয়ে যাচ্ছে। আর আমি বসে বসে ঠাকুরকে ডাকছি, ঠাকুর কি বলবে হরদা এসে। এর মধ্যেই হরদা এলো, এসে আমাকে জড়িয়ে ধরে, হরদাও কাঁদছিল, তো বললো, দিদি তোমার সিনে পয়সা পড়ছে। আহা। তো এটা শুনে আমি মনে মনে ভাবলাম যে কি অবস্থা। মানে সেই স্বপনদা আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, স্বপন গুহ, যে অনামিকা ভুল করেছি, ভুল বুঝেছি। এই থেকে বুম্বা আর হরদা, তারপর থেকে যত ছবি, সব ছবি আমি আর বুম্বা সব ছবি হিট, সব কটা। তুমি মানে মা, ছেলে বা শাশুড়ি, হ্যাঁ। এরকম বোম্বাদের সঙ্গে প্রচুর ছবি, 100-র ওপরে ছবি। এবং তোমাকেও খুব শ্রদ্ধা করে, কিন্তু দেখা হলেই বোম্বাদা তোমাকে প্রচন্ড। এবং ওর আর আমার বন্ডিংটা, Chemistry-টা খুব অ্যাক্টিংয়ের সুন্দর। কেমিস্ট্রিটা, অ্যাক্টিংয়ের, যেটা একটা ঘটনা না বললে বুঝতে পারবে না, যে পরিবার, যেটা অনুপ সেনগুপ্তর। সুপারহিট, অনুপ সেনগুপ্তর ছবি, মায়েরা সুপারহিট হয়ে গেছে সুপারহিট তার হয়েছে, আগে। হ্যাঁ, পরিবারে NT1-এ শুটিং, সকাল 9টায় টাইম আমার। আমাকে বললো যে দিদি, বুম্বাদার সকালবেলা একটু কি কাজ আছে, বলেছে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, আপনি দেরি করবেন না দিদি, আমি 9টাতেই কিন্তু আমি চাই আপনাকে। আমি বললাম ঠিক আছে। এবার কি হয়, একটু বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়, আর সাজতে গুজতে সবসময় তো মনের মধ্যে একটা কমপ্লেক্স আমার, যে আমায় দেখতে ভালো লাগবে না বোধহয়, আমায় বিচ্ছিরি লাগবে। আর এর মধ্যে মেকআপ রুমে অনুপ ঢুকে বলছে, দিদি রেডি তো? আমি কিন্তু সব আমরা রেডি। আমি বললাম হ্যাঁ, এই তো আমি সিঁদুরের টিপটা পরবো আর গয়নাটা পরবো, বলে সিঁদুরের টিপটা পরছি, পরে গয়নাটা পরছি, হঠাৎ একটা ছেলে এসে বলছে, বুম্বাদা চলে যাচ্ছে দিদি, বুম্বাদার আর টাইম নেই। আমি দৌড়ে বেরিয়ে গেছি, দেখি কি বাইরেটা শর্টটা হবে আর কি, একটা সেট হয়েছিল, গ্রামের বাড়ি, 2টো সিঁড়ি মাটির। হ্যাঁ, তো সিঁড়িটার ওপরে আমি একটা ছবি নিয়ে, মানে আমার স্বামী, আমার যে গর্ভের ছেলে, সে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছিল আমাদের, তো সৎ ছেলে বুম্বা, আমি বুম্বাকে ছেড়ে যাইনি, সেই জন্য আমার স্বামী যাওয়ার সময় আমার সিঁদুর মুছে দিয়ে বলেছিল যে থাকো তোমার সৎ ওই ছেলেকে নিয়ে। ক্যারেক্টার রঞ্জিতদা করেছিলেন? না, এটা করেছিল দুলাল লাহি। দুহাল লাইরি করেছিলেন। হ্যাঁ, তো আমি ফিরে আসবো কান্নাকাটি এই। তারপরে কিছুদিন পরে আমি ওই সিঁড়ির উপরে বসে আছি, শটটা এরকম, ছবি, ছোটোবেলাকার ছবি নিয়ে, তো আমার আঁচলে দিয়ে দিয়ে ছবিটাকে মুছছি এরকম করে, চুপ করে বসে আছি। এর মধ্যে বুম্বা আসবে, বুম্বা নুলো ছিল, নুলো। মনে আছে, ও দেখেছি। বুম্বা এসে বলবে, মা, ও মা এখানে চুপচাপ বসে আছো কেন মা? তারপরে নিচু হয়ে দেখে ওই ছবিটা, মন খারাপ লাগছে, আমি তোমাকে দিয়ে আসবো ওদের কাছে, থাকবে ওদের কাছে কিছুদিন, বলেই যাচ্ছে, সাড়া দিচ্ছে না বলে ধপ করে আমার এই পাশটায় বসলো, বসে বললো, ও মা বলো না, আমি দিয়ে আসবো। এই হচ্ছে সিনটা। এইবার আমি সেটে গিয়ে দেখি কেউ নেই, ক্যামেরাম্যান শুধু দাঁড়িয়ে আছে। আমি বললাম কোথায় ডিরেক্টর, কোথায়? কেউ কোনো কথা বলছে না।
তখন আমি দৌড়ে গেছি বুম্বার মেকআপ রুমের ওখানে। আমি গিয়ে বললাম, বুম্বা মেকআপ রুমের থেকে চলে গেছে বাইরে বেরিয়ে। হঠাৎ অনু পেল, বললো আপনি এখানে এসেছেন কেন, সেটে যান। আমি সেটেই তো ছিলাম, কেউ নেই তাই। বললো লাভ নেই তো কোনো, বুম্বা তো চলে গেছে। আর বললো বুম্বা চলে গেছে, এইটুকু আমার জন্য করলো না। আমি বলে পাঠালাম যে আমার 5 মিনিট লাগবে, এইরকম 5 মিনিট তো দাঁড়াতে। আমি বললাম হিরোরা এরকমই হয় আমার জন্য, আর থাকবে কেন। ভেতরে ভেতরে না একটা অভিমান হয় না, নিজের ছেলে বলো, বর বলো, বন্ধু বলো, একটা অভিমান আসে। আর বললো ও আচ্ছা। তো অনুপ বললো আপনি আসুন, এসে আপনার জায়গায় বসুন। আমি তাকালাম যে জায়গায় বসে আর কি হবে, হিরোই তো নেই। তাও আমি গিয়ে বসে ওই ছবিটা এরকম করে মুছছি আর এ করছি। হঠাৎ বুম্বা ঢুকে বলল, কিরে নিবি শট নে। হ্যাঁ, ভাল লাগে না বাবা। ব্যাস রেডি, সব শট অ্যাকশন। আমি তো কিছু জানি না ঘটনাটা কি, পাস্ট। আমি ওটা মুছছি, তখন আমার ভিতরে কান্না ফেটে যাচ্ছে। বুম্বা এসছে, হ্যাঁ আমি মুছছি। বুম্বা এসে বলছে, মা ও মন খারাপ লাগছে, আমি দিয়ে আসবো ওদের কাছে। হ্যাঁ বলে বসলো এখানটা, বসে এখানটা ধরে আমাকে ঝাঁকুনি দিচ্ছে। ও মা বলো না। বলতে বলতে মিন্ময়, আমার ওই যে এই কান্নাটা কিন্তু এই ছবির কান্না নয়, মানে আগের এটা আগের ওই যে বুম্বা চলে অভিমানটা গেছে ছিল। অভিমানটা ছিল। হাউ করে ওকে জড়িয়ে ধরে কাঁদছি সমানে, আর ও পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলছে, দেখলি অনুপ কার কাছ থেকে কি বার করতে হয়, দেখলি। পুরো নাটকটা সাজিয়েছিল। পুরো ওই সিনটা বের করার জন্য। হ্যাঁ। আচ্ছা, তোমার আরে এইসব কোথায় এখন, কোথায় কার মধ্যে এই ভাবনা চিন্তা আছে? এখন সবাই- কেন সে পদ্মশ্রী পাবে না, কেন তাকে বলা হচ্ছে জিমন্যাস্টি? তোমার ঘাতক আরেকটা সিন, এবং তার আগে তুমি যে শুধু নেগেটিভ ক্যারেক্টার নয়, পজিটিভ ক্যারেক্টারও সমান পারদর্শী। তুমি কিন্তু মায়ের আঁচলে দেখিয়ে দিয়েছো, মমতাময়ী মা। হ্যাঁ, দারুণ সব ডায়লগ ছিল সে ছবিতে। আচ্ছা, এবার ঘাতকে চলে আসি। ঘাতকে তোমাকে আলাদা, তোমার দ্বিতীয়বার তো নাম চেঞ্জ হলো, 3 নম্বর নাম তোমার দিয়েছে বিন্দুবাসী। হ্যাঁ, বিন্দুবাসী। বিন্দুবাসী, বিন্দুবাসী গ্রামের লোকজন, ওফ কি বলবো, তারা এখনও ফাংশন করতে গেলে বলে, দিদি বাচ্চাদের আপনাকে বলতে হয়, এই না খেলে আমি কিন্তু বিন্দুবাসীকে ডেকে নিয়ে আসবো এক্ষুনি, তাড়াতাড়ি ভয় পাইয়ে খাইয়ে তবে শোয়াই, জানেন দিদি। এইরকম মানে বিন্দুমাসি করার কথা ছিল হরনাথ চক্রবর্তীর। আমার ইয়েও হয়ে গেছিল, লুকসেটও হয়ে গেছিল। তখন ছিল আমাদের নিষ্পাল সিং, ইয়ে রানেদা, রানে ছিল না, রানে তো হলো স্বপন সাহার, আর এইটা ছিল বোধহয় ভেঙ্কটেশ, হরদার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বেঙ্গল ছিল। হরদা আমার লুক সেট করালো, আমাকে সেই ইয়ের ছবি, সাউথের ছবিটা দেখালো, বিন্দুমাসির যে চরিত্র করেছিলেন ওইটা বললো একটু দেখে নিও। তাতে বিড়ি খাওয়া ছিল, তো বললো না এটা আমাদের বাংলা ছবি তো বিড়ি খাওয়াটা করাবো না। তারপরে যে কি হলো আমি জানি না, ছবিটা ওইখান থেকে চলে গেল নিষ্পাল সিং এর কাছে, এবং ডিরেক্টর চেঞ্জ হয়ে গেল স্বপন সাহা, কিন্তু ক্যারেক্টার বিন্দুমাসি আমিই রয়ে গেলাম। আচ্ছা, এইবার সেখানে এলো জিৎ কোয়েল। 22 দিন আমরা হায়দ্রাবাদে রামোজিতে শুটিং করেছি ওই ইয়ের বিন্দুমাসির। এবং বিন্দুমাসির লাস্ট সিন, সবাই বিন্দুমাসি মোটামুটি দেখেছে, তো লাস্ট সিনে আমি লরি চালাবো আর সামনে দিয়ে জিৎ দৌড়বে, সেইটা ওই রামোজি সিটিতে শ্যুট হচ্ছে। রাত্রির তখন 3টে এরকম হবে। তো যে ফাইট মাস্টার, সে আমি বলছি আমি লরি চালাতে পারবো না, উল্টো পাল্টা হয়ে যাবে, জিতের ঘাড়ের ওপর উঠে যাবে, আমাকে কেলেঙ্কারি হবে। তখন আমাকে ফাইট মাস্টার বলছে, কোনো আপনার কিচ্ছু নেই, আপনি জাস্ট স্টিয়ারিংটা ধরে থাকবেন আর একবার এরকম করবেন, যা করার আমি করব। হ্যাঁ, আমি তো ভয়ে, আমি ভাবলাম কী করে ফেলবো ভগবান, করে সেই
ওই সিনটাও করেছিলাম, জিৎ দৌড়চ্ছে তার পিছনে লরি চালিয়ে, হ্যাঁ তো আমি তো চলে গেলাম, ও যাই হোক হিরো, ও বেঁচে গেল। তো এই সব মারাত্মক মারাত্মক ফাইট, মানে ফাইট মাস্টার আমাকে এমনভাবে ফাইট করিয়েছিল যে জিৎ দেখে বলে তুমি কি করছো। তখন তো পরপর জিতেরও সঙ্গে অনেকগুলো ছবি করেছি, আক্রোশ, মা ছেলের গল্প ছিল, সুশান্ত কি যেন উনি উড়িষ্যার, এখন তো উনি এমপি, ওই ভদ্রলোক ডাবল ভার্সন করেছিলেন, বাংলা উড়িয়া। আচ্ছা, ঘাতকের ডায়লগটা শোনা হয়নি কিন্তু। তো সেই করে এইবার রজতাভ, আমি তো বেশি সিনে ছিলাম, রজতাভ এই ছবি, এই ফুলপিসির ছবিতে ও একটা রোল করছে, এতদিন পরে ওর সঙ্গে আমি একটা সিন করেছি। তো রজতাভকে সব বলছে যে এই তো বিন্দু মাসির আর একজন, বললো ভাই আমি পাঠ করে খেলাম, আমাকে কেউ মনে রাখেনি, সব চলে গেল বিন্দু মাসি। এইরকম। তো খুব ভালো লাগলো অনেকদিন পরে ওর সঙ্গে কাজ করে। তো ওই হ্যাঁ, ও ওরকম করতে প্রোডাকশান, আমি তার আগে পান টান কিছু খেতাম না। লাশটাকে বাবলুর দরজায় ফেলে দিয়ায়, বলবি মাসি বিপত্তারিণী প্রসাদ পাঠিয়েছে। প্রোডাকশানের লোকেরা পান এনে দিত আমাকে, ওইটা পানটা খেতাম। আর ওই ওর নামটা কি 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 মশাই, সামন্ত মশাই, সামন্ত মশাইকে দিতাম। হ্যাঁ, এইবার সিন হবে বিশাল লরি করে করে, আমি বাবলু কোলে, আমরা যারা ভোটারের তারা হুট খোলা গাড়িতে গ্রামে গ্রামে যাচ্ছি। আমি বিন্দু মাসি এসেছি গো, তোমরা আমাকে ভোটটা দেবে তো? শোনো, সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে, আর কাউকে দেবে না, বিন্দু মাসিকে দেবে, মনে থাকে যেন। আর যদি সেটা না করো তাহলে জানো তো আমাকে, মনে রেখো আমি বিন্দু মাসি গো। এই করে করে ওই গাড়ি ঘুরে 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 ঘুরে, একটাতে শঙ্কর চক্রবর্তী ঘুরে ঘুরে ঘুরে, ও হচ্ছে বাবলু কোলে। হ্যাঁ, এই দিয়ে আমাদের শুরু হলো। এইবার ফার্স্ট সিনটা ছিল আমার ইন্ট্রোডাকশান, তারামায়ের ছবি, মূর্তি, তার পাশে থালায় এরকম ফুল, তা ফুলের মধ্যে একটা ভোজালি ঢোকানো, আর বাইরে শর্ট একজনকে মারছে, একটা ফাইটার মারছে ছেলেটাকে, বল ছুয়ারের বাচ্চা বল, আবার চুপ করে, যতক্ষণ না বলবি তোকে মেরে শেষ করে দেবো, এরকম করে বলছে। তাও আউ করছে, কিন্তু কথাটা আর বলছে না। এই আমার এন্ট্রি, প্রথম হাতটা ফুলের তলায় গেল, ভোজালিটাকে টেনে বার করলাম, করে নিয়ে গেলাম, গিয়ে ওখানে গিয়ে বললাম, যা 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 ডেড বডিটা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দু মাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা, বলেই দাম পেটের মতো। আচ্ছা দিদি, আরেকটা ছবি, হরদার ছবি, মজার চরিত্র গ্যারাকল, তুমি রঞ্জিত মল্লিক, কি মজার ছবি ছিল, ভীষণ মজার ছবি। আমার একমাত্র কন্যা। Today, tomorrow, after morning water connection, my body how do? এবং ভীষণ মজাও করেছি আমরা, কারণ ওটা পুরো কলকাতাতেই এখানেই হয়েছে, এই ইয়েতে রাজপুরের ওখানে একটা বাড়িতে, বুম্বা, রচনা, আমি, রঞ্জিতবাবু আর যিশু তখন এখনকারের যিশু না, যিশু খুব সঙ্গে সৌমিলি ছিল, সৌমিলি বিশ্বাস, খুব সুন্দর, খুব মজা, মানে নিটল হাসির একটা ছবি, খুব সুন্দর। কাঞ্চন তখন সবে নতুন আসছে, ওর একটা সিনে ছিল বোধহয়। আচ্ছা দিদি, জীবনে তো অনেক ক্যারেক্টার করেছো, মানে দজ্জাল শাশুড়িও করেছো, মমতাময়ী মাও করেছো, আবার কেন ওইটা ভাবো, ঘাটতো বদলা বলে অনুপ সেনগুপ্তর, যেটা মানে ভাইরাল হয়ে গেছিল বুম্বার একটা টাইমে, সবাই ওইভাবে ভেঙিয়ে ভেঙিয়ে বুম্বাকে বলতো, ওই দেখেছি আমি মোবাইলে। হ্যাঁ,
বুম্বার মতন করে বলতো। আমি বলেছিলাম, ছি তুই চোর, আমার ছেলে চোর, আমার লজ্জা করছে, বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তখন বুম্বা বলেছিল, বিশ্বাস করো মা, আমি চুরি করিনি, বিশ্বাস করো আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। ওকে ফাঁসানোর জন্য এটা করেছিল। ওই বুম্বারকে নকল করে ওই কোনো একজন গলা করে ওরকম দিয়েছিল প্রসেনজিৎ সম্পর্কে। তো বদলা, ওটাও তো দারুণ ছবি। আচ্ছা, শুনেছিলাম যে মহুয়ালাল চৌধুরী মারা যাওয়ার পর তার ছবিটা তিনি ডাবিং করে যেতে পারেননি, সেই ভয়েসটা তোমার ছিল। মানে কোন কোন ছবি? অভিমান ছিল না? অনুরাগের ছোঁয়া, হ্যাঁ, অভিমান, আর দুটো চারটে মনে নেই নাম, চারটে ছবি করেছিলাম। আমাকে বীরেশ চ্যাটার্জি আমার বাড়িতে এসে বললেন যে অনামিকা, এটা তুমি ছাড়া আর সম্ভব নয়, আর তোকে তো খুব ভালোবাসতো মহুয়া, তুই করা। আমি বললাম, না আমি পারবো না দাদা, আমার খুব কষ্ট পাবে। ও আমাকে অনেক উৎসাহ দিয়েছে, আমাকে খালি বলতো, অনামিকা তুই ভালো অভিনেত্রী হবি, তুই তোর একটা গার্জিয়ান দরকার, তুই একটা প্রেম কর, আর নয় বিয়ে কর। দেখ আমি তিলককে বিয়ে করেছি, একজনের সাপোর্ট দরকার, এরকম আমাকে ভালোবাসতো। সৎমা বলে একটা ছবি করতে গিয়ে ও তখন থাকতো নাগের বাজারে, তিলককে বিয়ে করে ওখানে ফ্ল্যাট নিয়ে, আর আমি থাকতাম বেলগাছিয়ায়। তো আমাকে তুলে নিয়ে নাগের বাজার থেকে ওকে তুলে নিয়ে আমরা ডায়মন্ড হারবারে ইয়েতে সাগরিকা হোটেলে নিয়ে যেত। ওখানে আমরা থেকে ওখান থেকে মেকআপ করে ওই গ্রামে মাঠে টাটের মধ্যে শ্যুট হতো। তো দীপঙ্কর দে, সুমিত্রা মুখার্জি, সৎমা, শচীন অধিকারী, খুব ভালো ছবি। তো তখন মহুয়া আমাকে বলেছিল, তার তো কিছুদিন পরেই ওই ঘটনা হলো। আর আমাকে খুব এনকারেজ করতো, বলতো তুই ভালো অভিনেত্রী হবি, দেখিস তো তোর একটা গার্জিয়ান দরকার। মহুয়া রায়চৌধুরী বলতো। হ্যাঁ, তখন কি ভেবেছিলে যে তার ভয়েস তোমায় কোনোদিন করতে হয়? বলো। না না, ওই জন্যই তো বলেছিলাম বিরুদাকে যে আমি পারবো না, আমি কেঁদে ফেলবো, আমি ঠিক করতে পারবো না, দেখলেই মন খারাপ লাগে। তো আমি দেখতেও গেছিলাম হাসপাতালে, কিন্তু আমি ভেতরে যাইনি, বাইরে থেকে চলে এসেছিলাম। বম্বের আর বেশ কয়েকজন অভিনেত্রী, যেমন জুহি চাওলা, বিজয়তা পণ্ডিত, ফারহা, তারপরে দীপিকা চিকলিয়া, এরকম অনেক মন্দাকিনী, অনেক নায়িকারাই ছবি করেছে, বাংলা ছবি, হিরো আমাদের বাংলার। কিন্তু ভয়েসগুলো কি তোমার ছিল? ভয়েসগুলো সব আমার, কোনো একটা নায়িকার বম্বের হু হা পর্যন্ত নেই। এই যে একটা ছোট্ট না বললে হয় না, মানে তুমি ভেবে নাও এখন ডাবিং হয়, আমি তো গিয়ে চিৎকার করি, আমি বললো ধর এ কী মেশিনে ডাবিং হয় জানো, বলে গড়গড়িয়ে বলে যাও, মেশিনে করে নেবো। আমি বললাম না, আমাকে ভাই দেখতে দাও, আমি লিপ দেখে করব। কারণ আমাদের অভ্যেস ওইভাবে। কোথাও একটা এমনি এক্সপ্রেশনে আমি যদি গড়গড়িয়ে এমনি ডায়লগ বলি, বলি যে মিন্ময় তুমি ভালো আছো, হ্যাঁ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, তোমাকে এরমভাবে বলবো, কিন্তু তার আমার এক্সপ্রেশনটা কই, আমি পর্দায় এটা কিভাবে বলেছি, তার গলার সঙ্গে সেটা যাবে না। তোমরা যতই বলো ভাই, আমি পুরনো লোক, আমাকে ওই রকম দিদি, আমাদের তো এখন ওইভাবে হয় না। আর না, তুমি মেশিনে করো না, তুমি স্ক্রিনে দাও, আমি ওটা দেখেই আমি করে দেব, তুমি তারপরে যেটুকু হয় তুমি তোমার মেশিনে করে নিও। তো তখন ছিল পুরো স্ক্রিন জুড়ে হতো, হ্যাঁ, আর পুরো আমাদের মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে লিপ দেখে দেখে ওটা মেলাতে হতো। একটা জায়গা শোনো, ছবিটার নাম খুব হিট করলো, ফারা আর বুম্বা, আমার তুমি, হ্যাঁ। তো ওখানে বড় লোকের মেয়ে ফারা, আর ফারা খুব সুন্দরী জানো তো, এইটুকু ঠোঁট, পাতলা একদম ঠোঁটটা, মুখটা না এইটুকু। তো ফারা, শুভেন্দুদা হচ্ছে বাবা, শুভেন্দুদা বিশাল বিজনেসম্যান, সেইখানে বুম্বা চাকরি করে। তো ফারার সঙ্গে তার প্রেম হয়ে গেছে। এইবার প্রেম হয়ে গিয়ে ওর বাবা কিছুতেই মেনে নিতে পারছে না যে সামান্য একটা আমার কর্মচারী, তার সঙ্গে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেবো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তো কিছুতেই শুনছে না। কিন্তু মেয়ে তো এক নাছোড়বান্দা, মানে লাস্টে উনি রাজি হলেন, হ্যাঁ বিয়ে হবে। বিয়ের আসরে বিয়ে হচ্ছে, বড় বউ বসে আছে, পুলিশ এলো, পুলিশ এসে বুম্বাকে অ্যারেস্ট করলো যে
লক্ষ টাকা চিট করেছে, এটা ওর বাবার সাজানো, বুঝেছ? বলে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। এই ফারা ওখান থেকে দৌড়ে এসে ওর বাবার পায়ে পড়ে কথা আছে, সেটা দর্শকরা না শুনলে বুঝবে না, ছবিটা না দেখলে তুমি বুঝবে না। ওর ওইটুকু লিপ আমি তাকিয়ে আছি, তার মধ্যে দিয়ে ও বলেছে কিভাবে, বাবা বাবা আমি তোমার পায়ে ধরে বলছি বাবা, ওকে তুমি ফিরিয়ে আনো বাবা, বাবা আমি সুমতি সৌমিত্রীর মতন আমি ওকে ফিরিয়ে আনবো, দেখো বাবা ওকে আমি ফিরিয়ে আনবো বলে কাঁদতে কাঁদতে বাবার পায়ে পড়বে। এইবার সেটাকে আমার ওই ঠোঁটের সঙ্গে মিলিয়ে আমার ভাষাটাকে ঠিক করে বলতে হবে। খুব কঠিন কাজ। এইবার ভাবো কি কঠিন কাজ করে এসেছি আমি জীবনে, কিন্তু আমি সেই ভালোবাসাটা আমি পাইনি, কারণ আমার প্রচার ছিল না, কেউ বলেনি যে বাবা অনামিকা কি করলো, কেউ তো জানেই না, হ্যাঁ, কাউকে জানেই তো না জানানোই হতো কে না। নিপথ্যে কে ছিল হ্যাঁ, সেটা এখন জানছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বললাম ওইটাকে আমাকে মেলাতে হলো। বাবা বাবা আমি তোমার পায়ে ধরে বলছি তুমি ওকে ফিরিয়ে আনো বাবা, বাবা সতী সাবিত্রীর মতো তুমি দেখে নিও, আমি ওকে ফিরিয়ে আনবই, ফিরিয়ে আনবই। ছবিটা দেখো, হুম, এইটা আমি করেছি, বাহ, খুব কঠিন কিন্তু কেউ জানে না, কাজ। জানে না, পাবলিক তো সবাই জানে। কেউ যদি কথায় কথায় কখনো বেরিয়ে যায়, যারা পুরনো একটু আগেকারের ছবি টবি দেখে এরকম বলে কি ভালো করেছে জুহি চাওলা, ওটা ভাবা যায় না এরকম। আমি কেউ পাশে বলবে বসে থেকে। আমি পাশে বসে শুনে যাই, কিন্তু আমি বলি না যে জুহি চাওলা না, ওটা আমিই করেছি কত কষ্ট করে। মেলানো কিন্তু কত কষ্ট। কোনোদিন ওদের অ্যাকসেন্টের সঙ্গে বাংলা অ্যাকসেন্ট। স্বপনদাকে বলেছিলাম আনন্দবাজার পত্রিকায় সমালোচনা বেরোতো তো তখন, শুক্রবার শুক্রবার মানে সমালোচনা। হ্যাঁ, তো সমালোচনা পুরো ছবি বেরোতো, তাতে লেখা থাকতো বাবার চরিত্রে দীপঙ্কর দে, হ্যাঁ, বাবার চরিত্রর নামটা দিত, দিয়ে ব্র্যাকেটে দিত দীপঙ্কর দে, হিরোর চরিত্র দিত প্রসেনজিৎ, হিরোইনের চরিত্রে দিত ব্র্যাকেটে আসল নামটা। আর আমি যে মাটা করলাম মায়ের চরিত্রের নামটা দিল ব্র্যাকেটে, অনামিকা সাহা দিত না, কেউ দেয়নি। তো আমি একদিন স্বপনদাকে বলেছিলাম, স্বপনদা আচ্ছা সকলেই নাম দেয়, আমার নামটা কেন দেয় না, আমি কি পাঠ করতে পারি না না কিসের জন্য? বললো শোন তোর নাম তো অনামিকা, অনামিকা মানে কি, নাম নেই, নেই যাতে। তুই দুঃখ করিস না বলে আমার মাথায় হাত দিয়ে আমি কেটে বলেছিলাম, দুঃখ করিস না, নাম দিয়ে কিছু হয় না রে, তুই যেটা করছিস লোকের ভালো লাগছে, নাম হলে হবে না হলে না হবে, কাজ করে যা। তুমি অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো, তরুণ মজুমদার যেমন করেছো, তার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্ষেত্রে হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, স্বপন সাহা করেছো, আবার এখনকার শিবপ্রসাদ নন্দিতা ওনাদের ছবি করছো, বা আরও অনেকের নতুনদের করছো। তো এই যে সময়ের সঙ্গে সঙ্গে যারা পরিচালক আসছেন, এই কাজের মধ্যে বা গল্প বলার ক্ষেত্রে কি কোনো পার্থক্য লক্ষ্য করো? হ্যাঁ, মানে আমি বলবো এখনকারের ডিরেক্টর বা যাদের সেরকম নাম নেই, তারা সেই শিক্ষাটা নিয়ে আসেনি, যে শিক্ষাটা আগেকারের ডিরেক্টরের মধ্যে ছিল। আর আমি মানে ক্ষমা চাইছি, আমি বলছি না যে তারা ভালো নয়, কিন্তু কি হয় আগেকার সব টেকনিকই বদলে গেছে তো, নতুন ক্যামেরা ফর্সাকে কালোকে ফর্সা করছে, ক্যামেরাই সব করে দিচ্ছে, দাঁত নেই তার দাঁত লাগিয়ে দিচ্ছে, সব কিছু এখন টেকনোলজি, তো তার উপরে এখন বেস করে চলছে। আর তখনকারের দিনে কী ছিল, সব কিছু নিজেদের করতে হতো, আর ডিরেক্টর ছিলেন ভগবান আমাদের কাছে, কারণ উনি যেমন শেখাতেন আমরা তেমন শিখতাম। তো সেই শেখানোরও লোক নেই, এবং সেইটা হয়তো আমি জানি না দরকার লাগছে না। তবে আমার শিবপ্রসাদ নন্দিতার ঘরে কাজ করে মনে হয়েছে যে এটা সত্যিই অন্যরকম। আজকে 25 বছর এই উইন্ডোজ হয়েছে, 25 বছরে যত ছবি
কতটা দিক ছবি হয়েছে আমি জানি না, যত ছবি ওরা করেছে সব কিছুতে একটা আলাদা স্বাদ, আলাদা ভাব, আলাদা পুরনো সেই ডিরেক্টরদের চোখ মুখ ভেসে আসে। আর আমি ভাবতাম যে হে ভগবান, আমায় কি কোনোদিনও উইন্ডোজ থেকে ডাকবে না? তো আজকে কাজ করতে গিয়ে দেখলাম যে শিবপ্রসাদ, নন্দিতাদি, মানে কি অসাধারণ তাদের ডিরেকশান। শিবুর তো তুলনা নেই, ও তো অ্যাক্টার হিসেবে এসেছিল, ও আবার এখন করছে, নিজের ছবিতে করছে, নিজের ছবির বাইরেও একটা ছবি করছে শুনলাম। তো অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু, মানে ও তো জীবনের সব কিছু ছবিতে। এবং শিবুর বউ যিনি আসেন লেখে, এখন তো রাইটার নেই, ভালো স্ক্রিপ্ট রাইটার কোথায়? স্ক্রিপ্টের ওপরে তো জোর দিতে হবে, তো সেটা যিনি আসেন করছে, দারুণ লিখছে। হ্যাঁ, তো এই যে সব কিছু এক না হলে কোনো জিনিস ভালো হয় না। তোমরা মানে যেভাবে তখন রেসপেক্ট করতে তোমার সিনিয়র আর্টিস্ট বলো, ডিরেক্টর বলো, এই প্রজন্মের যারা ছেলে মেয়ে যারা নতুন অভিনয় করছে, তাদের মনে হয় সেই সম্মান বোধটা কি একটু কমে যাচ্ছে মনে হয় কোথাও? কমে যাচ্ছে কি, তারা ডিরেক্টরকে ওরকম পাত্তা টাত্তাও দেয় না আমার চোখে দেখা, বিশেষ করে সিরিয়ালে তারা বন্ধুর মতন মনে করে। হ্যাঁ, সিরিয়ালের ডিরেক্টর গুরু ভাবতে, আমরা গুরু ভাবতাম, ভয় পেতাম। সে যদি একটু চিৎকার করে কোনোভাবে কি হলো এই হলো, আমরা কাঁপতে কাঁপতে ঢুকতাম, অন্যায় করে ফেলেছি। সেসব এখন কিছু নেই। অত চেঁচাচ্ছ কেন, কি হয়েছে? ঠিক আছে, 5 মিনিট লেট হয়ে গেছে, হতেই পারে। মানে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে। শিল্পী এসে বলছে ডিরেক্টরকে, এইসব আজ বলিও না আমাকে দিয়ে, কারণ এই জেনারেশন আমাকে খারাপ বলবে। আমি ওই আড্ডা কি একটা আছে না ইউটিউবে, ওরা একটা আমার ইন্টারভিউ নিয়েছিল, তাতে আমি একটা সত্যি ঘটনা ভাবলাম যে আর কবে বলবো, হয়ে তো গেল শেষ, বলেই দিই। সে আমাকে খুঁচিয়েছিল খেলার পুতুলে একটা জায়গায়, সন্ধ্যা রায়, তো আমাকে চাইনি, শ্রীলা মজুমদারকে নিতে চেয়েছিলেন, তো তনুদা বললেন যে না আমাকে নিতে। তো এই নিয়ে ওদের দুজনের মধ্যে একটা গণ্ডগোল ছিল, তো এবং আমার প্রতি একটা প্রচণ্ড ইয়ে ছিল সন্ধ্যা রায়ের। তো সেই একটা ঘটনা আমি বলেছিলাম, একটা মারপিটের সিনের কথা, তাই নিয়ে দেখি কি বাবা লেখালেখি, সন্ধ্যা রায়ের সঙ্গে অনামিকা সাহা তুলনা করছে, এই সমস্ত সব লেখালেখি বেরোলো। আমি বললাম যে যে ঘটনা সত্যি, আজ যদি না বলি আর কবে বলবো? লোকে জানবে কি করে যে আগেকারের অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু শিল্পীদের, নতুন যারা আসতো তাদের ওপরে টর্চার করতো। কিন্তু এখন এই মুহূর্তে আমি বলছি যে এখন কিন্তু সেইটা একদম নেই। এখনকার ছেলেমেয়েরা কিন্তু সবাই সকলের সঙ্গে মিলিয়ে মিশে ইয়ে করে করতো। আর আগের মধ্যে ছিল ওই মেয়েটা নতুন এসছে, ওকে ল্যাং মারতে হবে, ওই ছেলেটা নতুন এসছে, দেখি কীরকম কত বড় অভিনেতা, বলে তাকে দুবার এমনভাবে ডায়লগ অন্যভাবে এমনভাবে বললো যে সে নার্ভাস হয়ে গেল। এই সবগুলো লেকপুল করতো, কিন্তু এখন সেইটা নেই। এখন কিন্তু একদম সব ছেলে মেয়েরা সব নিজেরা বন্ধুর মতন, নিজেরা সবার মতন। তো ভালোও যেমন আছে, খারাপও আছে। নতুন যারা আসছে, প্রচুর ছেলে মেয়ে অভিনয় করতে চায়, এখন প্রচুর ইনস্টিটিউট, এদিক ওদিক সেদিক সবাই বলে ইনস্টিটিউট, যে সেখানে শোনা যায় যে বেশিরভাগ কাজের কাজ কিছু হয় না, তারা অনেক কিছু টাকা ইনভেস্ট করে চলে আসে। কিন্তু নতুন যারা আসছে তাদের তুমি তোমার এত বছরের অভিজ্ঞতা দিয়ে কী বলবে, তারা কীভাবে এগোবে? আমার যেটা মনে হয় যে নতুন যারা আসছে তাদের, আমি এটা বলেওছি দু একজন আমার সঙ্গে আলাপ হবার পর, প্রথম কথা হচ্ছে এইভাবে হবে না। এই যে ভালো জায়গা দেখে ভালো এ করে নিজেকে শিখতে হবে। আমাদের যেমন আমাদের গুরু শিখিয়েছেন, আমরা অভিনয় করতে করতে শিখেছি, তার সঙ্গে নিজেকে তৈরি করেছি। যেমন আজকে আমার গলা নিয়ে সবাই এত ভালো বলে, বাজারে গেলে মাস্ক পরে মাছের দোকানে যখন কথা বলছি, আমি তো জানি না, আমি তো মাস্ক লাগিয়ে গেছি, এরা মাছটা নিচ্ছি এ করছি, দেখি ঘুরঘুর করছে 2-3টে ছেলে। আমি মনে মনে ভাবছি রে, আমার তো মাস্ক পরা, আমাকে চিনবে কি করে?
এরকম করতে করতে হঠাৎ আমি বেরোতে যাব মাছটা নিয়ে, এসে বলল, দিদি দিদি একটা কথা বলবো দিদি, একটা কথা বলে যান, একটা কথা বলে যান, আপনার গলার আওয়াজটা আমরা সত্যি যাই গো। আমি অসাধারণ বললাম voice। কী করে তোমরা চিনলে বলো তো? বলো ওই যে আপনি মা চলার সঙ্গে কথা বলছিলেন, আপনার গলা শুনে। তো এই গলাকে আমায় তৈরি করতে হয়েছিল। আমার হাজব্যান্ড তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে MA করছিল, আর আমি স্কটিশে ফার্স্ট ইয়ার। তো তখন আমরা প্রেম করি। তখন আমি বলেছিলাম যে আচ্ছা শম্ভু মিত্র ক্লাস করান তোমাদের? বলে হ্যাঁ। আমি বললাম তাহলে আমি একদিন যেতে পারি ক্লাসে? বললো হ্যাঁ যেতে পারো, পেছনের সিটে বেঞ্চিতে বসতে হবে। তারপর আমি যাবো একদিন, আমার খুব ইচ্ছে। আমি গেছি একদিন, শম্ভু মিত্র এসছেন ক্লাসে। আমার জীবনের স্বপ্ন, আমি হা করে তাকিয়ে আছি। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রের নাটক দেখতে যেতাম একাডেমি অফ ফাইন আর্টসে। হ্যাঁ, হা করে তাকিয়ে আছি। এর পড়বি পর আমি সবই ওই ঈশ্বর। উনি ধরলেন যে গলাকে কি করে তৈরি করতে হবে। মানে এইটা আমার কাছে আশ্চর্য যে আমি যেটা চাইছিলাম উনি নিজে থেকেই বললেন, আচ্ছা। এবং উনি সেইটা দেখিয়ে দিয়েছিলেন। কিভাবে বললেন, প্রত্যেক দিন উঠে সকালবেলা যার বাড়িতে হারমোনিয়াম আছে হারমোনিয়ামে করবে, যার বাড়িতে হারমোনিয়াম নেই সে শুধু গলায় করবে। কি করবে? সা থেকে সা, আবার সা থেকে সা, এইটা 10 বার করবে গলাতে। কীরকম? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা করবে। করলে গলাটার হবে। গলাটা তুমি ওপর করো নিচ করো যা করো, তুমি তোমার গলাকে খেলাতে পারবে। এই যে আমি ওখান থেকে ওই শম্ভু মিত্রের কাছ থেকে আমি পেয়েছিলাম, আমার ভাগ্য, সৌভাগ্য। আমি গান শিখতাম দুর্গা সেনের কাছে, সেই করে আজকে এত বয়সেও আবার কিন্তু ওই আছে ওই জায়গাগুলো, হয়তো গলার সেই নেই, ভেঙে গেছে, কিন্তু বেসুরও যাচ্ছে না, 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 সুর। কিন্তু শিখেছো গলা যেহেতু। ভেঙে গেছে। বয়স হলে তো একটা সেই গলা থাকে না, কিন্তু সুরের ব্যাপারটা তো, রয়েছে যেহেতু হ্যাঁ, শিখেছো তুমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিদি, এবার একদম শেষে আমরা, যদিও তোমার সঙ্গে আড্ডা মারতে মারতে সারাদিন শেষ হয়ে যাবে, এত গল্প আছে, এত লোকের সঙ্গে কাজ করেছো, এত মানুষের সঙ্গে মিশে তুমি সমৃদ্ধ হয়েছো। টেলিসিনে অ্যাওয়ার্ড এবছর 23 বছর হতে যাচ্ছে, বাহ। এবং তোমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসায় এই বছর আমরা 23 বছর আমরা লড়াই করে যাচ্ছি যোগ্য মানুষকে সম্মান দেওয়ার জন্য। বহু তো বিশিষ্ট তুমি কবে হবে এটা, অ্যাওয়ার্ডটা কবে হবে? আবার জুন মাসে করবো আমরা। জুন মাসে করবে তো? তোমাকে বলবো। মে মাসে আমার ফুল পিসি বেরোবে, হ্যাঁ যদি ভালো লাগে হ্যাঁ, আমি দেখো। দেখে নেবো। হ্যাঁ। তো টেলিসিনে অ্যাওয়ার্ডের ও, বিষয়ে কি বলবে? তোমার তো টিভির না হলে দেবে না, না? না না, টিভি সিনেমা সবই তো। ও সিনেমা, হ্যাঁ 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 হ্যাঁ, টেলিভিশন সিনেমা। তাহলে তো সিনেমা। ভানুপ্রিয়ার ভূতের হোটেলটাও দেখো, আচ্ছা, ওটাও ঠিক। ভালো, একটা ভূতের রোল ওরকম করা, হ্যাঁ, অবশ্যই দেখবো। আর সে ভূতের মেকআপ আমি দেখাচ্ছি আমার মোবাইল থেকে, ভূতের একবারই আমি আসবো শুধু ভূতের মেকআপে, আর সেই ভূতের হাসি, একটা দেখবো, সে নিশ্চয়ই হাসি ইয়ে ছাড়া। টেলিসিনে অ্যাওয়ার্ড নিয়ে তুমি দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে টেলিসিনে অ্যাওয়ার্ডটা মিস করবো না ভাই, অসাধারণ ও করে। আজকে মৃন্ময় কাঞ্জিলাল আমাদের বাংলা, পশ্চিম বাংলা কেউ চেনে না, যেই বলা হয় টেলিসিনে অ্যাওয়ার্ডের মৃন্ময় কাঞ্জিলাল সবাই চেনে। এবং মানে আমি বলবো এরকম অ্যাওয়ার্ড ফাংশন অনেকই হয়, কিন্তু ওর অ্যাওয়ার্ড ফাংশানে কী যেন একটা আলাদা ব্যাপার আছে।
ওর অ্যাওয়ার্ড ফাংশনে বাংলাদেশের রাজ্জাক ভাইকে উনি তুমি এনেছিলে না, একদম, একদম। আমি ওনার হাজব্যান্ড করেছিলেন উনি আমার স্বপন সাহার ছবিতে। আমার খুব ভালো লেগেছে। তারপরেই শুনলাম উনি মারা গেলেন। খুব এবং মানে বম্বে, 50 জন, প্রায় হ্যাঁ 50 জন নিয়ে এসছে হ্যাঁ, বাংলাদেশ থেকে। বাংলাদেশ, বম্বে, মানে এরকম শিল্পীদের নিয়ে আসে এবং খুব সুন্দর অনুষ্ঠানটা হয়। সেই জন্য আমি ওর কাছে এসে ইন্টারভিউ দিচ্ছি বলে এটা বলছি না, এটা কিন্তু মানে আমার অন্তর থেকে আমি প্রথমেই আরম্ভ করেছিলাম যে মানুষ যদি সৎ প্রচেষ্টা নিয়ে সৎভাবে তার কাজকে এগিয়ে নিয়ে যায়, একদিন না একদিন সে বড় হবেই, একদিন না একদিন তাকে লোকে চিনবে। তো তার উদাহরণ হচ্ছে এই মৃন্ময় কাঞ্জিলাল। ও কি ছিল আর কি হয়েছে, এবং আপনাদের এখনকারের আশীর্বাদে ও আরও কি হবে সেটা ঈশ্বর জানেন, এবং আপনাদের হাতে সব সেটা। খুব ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন। আরো অনেক ছবি দেখি আমরা, আরো নতুন ক্যারেক্টারে দেখি, যেমন হ্যাঁ। ভানুপ্রিয়া ভূতের ক্যারেক্টার। হ্যাঁ, এবার আরো নতুন ফুলপিসিতে দেখবে ফুলপিসি একদম আসছে। নো মেকআপ একটা বুড়ি যে সারাক্ষণ হুইল চেয়ার নিয়ে ঘুরে বেড়ায়, ডায়লগ বলে, আর বলবো না আগে বাকিটা থাকতে, হ্যাঁ, আমরা হলে গিয়ে দেখবো। হলে হলে গিয়ে গিয়ে দেখবে, দেখবো। হ্যাঁ হ্যাঁ। আর এটা উইন্ডোজের শিবপ্রসাদ নন্দিতা মানে ফাটিয়ে করেছে ছবিটা, এই ছবিটা দেখবেন। এই হচ্ছে বাংলা ছবি কাকে বলে, একদম বাংলা ছবি। যাক, খুব ভালো থাকুন দিদি। এই বাংলা ছবির দর্শক যারা, আপনারা অবশ্যই বাংলা ছবি হলে গিয়ে দেখুন, সেই মজাটা পাবেন। বাংলা ছবির পাশে থাকুন, বারবার আমরা বলতে চাই না, কারণ আপনারা বাংলা ছবির পাশে আছেন বলেই বাংলা ছবি এরকম রমরম করে চলে, এত হিট ছবি হয়। বাংলা গান খুব ভালো হচ্ছে, আগের গানও ভালো হতো, এখনকার গানও নতুন প্রজন্ম ভালো চেষ্টা করছে সব মিলিয়ে। সুতরাং সব মিলিয়ে বাংলা সংস্কৃতির সঙ্গে আমরা আছি। দিদি, আপনি খুব সুস্থ থাকুন, ভালো কাজ করুন। হ্যাঁ, সেই তুমি আরও বড় হও, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর তোমার টেলিসিনে অ্যাওয়ার্ড আরও 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 নাম করুক। আর একটা কথা, যে মানে ভগবানের কাছে এই প্রার্থনা করি যে যে লাস্ট মরে যাবার আগে অনামিকা সাহা হয়েছিলাম, বিন্দু মাসি হয়ে এখন আছি, আরও কোনো মাসি পিসি খুঁড়ি হয়ে যেন যেতে পারি। আচ্ছা দিদি, এই যে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছে, আমরা সেই পুরনো টেকনিশিয়ান, ভাঙাচোরা বাথরুমের গন্ধওয়ালা টেকনিশিয়ান এখন আর নেই, এতগুলো ফ্লোর তৈরি হয়েছে, এবং শিল্পীদের জন্য পুরস্কার, তাদের উৎসাহিত করা, সেটা নিয়ে তোমার কি মনে হয়? দেখো, মমতা ব্যানার্জিকে আমি পার্সোনালি ভীষণ ভালোবাসি। এখন তার জন্য যদি রাস্তায় আমাকে মার খেতে হয়, তাতেও আমি মানে ব্যথা পাবো হয়তো, কিন্তু দুঃখ পাবো না। কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে কোথা থেকে আজকে কোথায় এসে পশ্চিমবাংলার কত উন্নতি। মানে ছোটোবেলায় আমি কলেজ থেকে এসে আমি টিউশন করতে যাব, রাস্তায় বেরোলেই সব গুন্ডাবাজি, দাম দাম বম পড়ছে, আর তার মধ্যে দিয়ে আমার মা বলতো না যেতে হবে না, তোমাকে যেতে হবে না, সেই আমি দেখেছি। আর তারপরে আমি আজকে এই মমতা ব্যানার্জি, দেখো রাজনীতি ঘোর পেঁচালো আমি জানি না, গালাগাল এইসব আছে, আমরা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে যদি ভাবি, হ্যাঁ, আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী হিসেবে যদি ভাবি, না, আমাদের ভালো কে করছে, সেইটাই এই বিষয়। যে একটার পর একটা ভালো জিনিস পশ্চিমবাংলায় হচ্ছে, হ্যাঁ, সেটা কে করছে, কার দ্বারায় হচ্ছে? খালি শুধু মানুষের খারাপ ভালো নিয়ে মানুষ, তার কোথায় একটু গন্ডগোল হলো তাই নিয়ে সমালোচনা চললো। কিন্তু আমি ওই যে বললাম, আমি মানুষটাকে খুবই ভালোবাসি, পছন্দ করি, সর্বক্ষেত্রে উনি সব সময় পাশে আছেন, পাশে থাকবেন, ওনার সেই মানসিকতা সব সময় থাকে। আমি একটা জিনিস দেখি দিদি, যে এই যে শিল্পীদের প্রতি ওনার যে হৃদ্যতা, মানে উনি সিরিয়াল দেখেন, হ্যাঁ। উনি ক্যারেক্টারে চেনেন, রাত্রে এটা কিন্তু বড় ঘুমোন ব্যাপার। না, উনি সিরিয়ালের আর্টিস্টদের উনি প্রত্যেককে চেনেন। সবাইকে চেনেন, এইটা কিন্তু এবং একটা অনেক বড় ভালো বিষয়। জিনিস উনি হয়তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারেন না, হ্যাঁ, সেই সময়টা হয়তো সিরিয়াল পান না। পান না, হ্যাঁ, তো কিন্তু তা হলেও মানে কে কীরকম আর্টিস্ট, কি সব দিকে নাচ বলো, গান বলো, আবৃত্তি বলো, মানে কি না কালচারাল দিকে ওনার যে অভিজ্ঞতা, সেটাও তো সাংঘাতিক, সাহিত্য বলো, তো এগুলো আছে। কাজেই শ্রদ্ধা করি, শ্রদ্ধা করব। দেখো,
এই যে কে কি বলল, কোন পার্টি কি বলছে না বলছে দেখার দরকার নেই। আমরা শিল্পী, যে আমাদের ভালোবেসে কথা বলবে, ভালোবাসবে, আমরা তাকেই ভালোবাসবো। হ্যাঁ, আমরা এই টেলিসিনের সেটা। পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ এবং আমাদের বাংলা সংস্কৃতি জগৎকে যেভাবে সমৃদ্ধ করছে, হ্যাঁ। তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই হ্যাঁ মাননীয় হ্যাঁ, মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই।